সবাইকে নদীপ্রাণ শুভেচ্ছা। ক্লাইমেট চ্যানেল বাংলা কনভেনশন স্টোরিজ অফ রিভার্স ইন বাংলা এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মনির হোসেন। আমরা সবাই জানি যে বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদীকে ঘিরেই বাংলাদেশের সভ্যতা সংস্কৃতি বিনির্মাণ হয়েছে এবং নদী বাংলাদেশের জনপদ তৈরি করেছে, খাদ্য জুগিয়েছে, সাহিত্যকে সমৃদ্ধ করেছে এবং আমাদের যে একটা সুন্দর পরিবেশ বাংলাদেশের সেটাও কিন্তু নদী নিশ্চিত করেছে। কিন্তু কালে কালে কেন যেন আমাদের এই নদীর সাথে একটি বড় ধরনের একটা দূরত্ব তৈরি হয়েছে। সেই দূরত্ব তৈরি হওয়ার কারণে যারা বাংলাদেশে নদী নিয়ে কাজ করে, নদী নিয়ে চিন্তা করে, যারা বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী এবং যারা বাংলাদেশি দেশের বাহিরে থাকেন তারাও কিন্তু নদী নিয়ে খুবই চিন্তিত। এবং এই নদীগুলোকে দেখভাল করার জন্য বাংলাদেশে রয়েছে প্রায় ডজন খানেক বাস্তবায়নকারী সংস্থা, যারা নদীগুলোকে দেখবেন, নদীগুলোর কথা শুনবেন, নদীগুলোর সুন্দর ব্যবস্থাপনায় যুক্ত হবেন। তাই আমরা আজকে আমাদের আয়োজনে যে শিরোনামটি আমরা রেখেছি যে নদী সংরক্ষণ ও বাস্তবায়নকারী সংস্থা। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে যুক্ত আছেন জাতীয় নদী রক্ষা কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ডক্টর মুজিবুর রহমান হাওলাদার স্যার। আমাদের সাথে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সম্মানিত সমন্বয়কারী ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মঞ্জুর কিবরিয়া স্যার। সাথে আছেন রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ। আরও আমাদের সাথে যুক্ত আছেন সংস্কৃতিজন, পরিবেশ কর্মী লিয়াকত চৌধুরী। আপনাদের চারজনকে আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনার শুরুতেই চলে যেতে চাই রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজের কাছে। জি এজাজ ভাই, আপনি যদি আমাদেরকে বলেন যে এই যে আমাদের বাস্তবায়নকারী সংস্থা এবং নদী সংরক্ষণ এই কাজগুলো আসলে কিভাবে হওয়া উচিত ছিল, বা এই ধরনের সংস্থাগুলো থেকে নদীর কি প্রাপ্য ছিল, বা আমরা অববাহিকার মানুষ বা নদী নিয়ে যারা কাজ করি তাদের কি ধরনের প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার কতটুকু আমরা পাচ্ছি, সেই বিষয় নিয়ে যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে মনির ভাই, এবং আজকে যারা এখানে শুনছেন এবং যারা আমাদের সাথে আলোচনায় সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, সকলকে আমি এক নদীর শুভেচ্ছা এবং স্বাধীনতার 50 বছর পূর্তিতে বাংলাদেশের স্বাধীনতার এক শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আমরা যখন বাংলাদেশ প্রতিষ্ঠা করি, বাংলাদেশ প্রতিষ্ঠা করার আগে বাংলাদেশ জাতি গঠনের যে বড় বড় স্লোগানগুলো ছিল, যে চেতনাগুলো ছিল, সেই চেতনাগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখবো যে বাংলাদেশটি তৈরি হয়েছিল তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। আমরা এবং অন্যান্য যত স্লোগান আমরা দেখি, বাংলাদেশের পরিচিতি যদি আমরা দেখি, বাংলাদেশের ল্যান্ডস্কেপ যদি আমরা দেখি, তাহলে এই নদীর বাহিরে গিয়ে আসলে এই চিন্তা করাটা আসলে দুষ্কর, কারণ এই অঞ্চলটাই নদী ভিত্তিক অঞ্চল। বাংলাদেশকে আমরা এই জন্যই বলি নদীমাতৃক দেশ, যে নদীর থেকে ভূমিষ্ঠ হয় একটি রাষ্ট্র এবং জনপদ, এবং এটি অনেক পুরাতন জনপদ। আমরা জানি বাংলাদেশ যখন প্রতিষ্ঠা হয়েছিল, বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার স্বাধীনতা সংগ্রামের আপনারা জেনে থাকবেন হয়তোবা প্রায় 231টি বড় অপারেশন হয়েছে শুধুমাত্র ব্রিজ গুলোকে ভেঙে দেওয়ার জন্য। মানে এই রিভার নেটওয়ার্কই আমাদেরকে অনেক বেশি সাপোর্ট দিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে, আমাদেরকে স্বাধীনতা এনে দেওয়ার ক্ষেত্রে। এবং যত বড় বড় অপারেশন গুলো হয়েছিল সেগুলো মুক্তিযুদ্ধে নদীর পাড়ে এবং নদীকে সাপোর্ট করে আমরা এই অপারেশন গুলো করেছি। সুতরাং এটি একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা। দ্বিতীয় হচ্ছে আমাদের যে উন্নয়ন এবং আমাদের যে খাদ্য উৎপাদনের এবং আমাদের মানুষের জনপদের যে অস্তিত্ব অর্থনৈতিক জায়গা থেকে এবং খাদ্য উৎপাদনের জায়গা থেকে, এটি সরাসরি নদীর উপরে নির্ভরশীল। নদীর পানি, তারপরে হচ্ছে ওয়েটল্যান্ডের পানি, হাওরের পানি, এবং এই অঞ্চলগুলোর উপরে ফ্লাড প্লেন বাংলাদেশে যে প্রায় 67% জায়গা আছে, এটা নদীর ভিত্তিক আছে। সুতরাং নদীগুলো যদি না থাকে, আমাদের এই উন্নয়ন, আমাদের বেঁচে থাকার জন্য যে পর্যাপ্ত যে খাদ্য, আমাদের মৎস্য এবং আমাদের যে শস্য, এই কোনোটাই আসলে থাকা সম্ভব না। এবং স্বাধীনতার আজকে 50 বছর পূর্তিতে আমরা যদি লক্ষ্য করে থাকি, আমরা দেখবো যে এই নদীগুলো আসলে প্রত্যেকটি দিন যত গিয়েছে আমরা নদীগুলোকে হারিয়ে ফেলছি অনেক বেশি। বিশেষ করে শহরের পাশের যে নদীগুলো আছে, সেই নদীগুলোকে আমরা দখলের মাধ্যমে এবং দূষণের মাধ্যমে সম্পূর্ণভাবে আসলে বিনাশ করার এখন আনুষ্ঠানিকতা বাকি। আপনারা এই বর্ষা মৌসুমে যত নিউজ আপনারা দেখবেন পত্রিকার মধ্যে এবং অন্যান্য জায়গা থেকে যতগুলো নিউজ পেয়ে থাকবেন, আপনারা দেখবেন যে খালি নদী মরে যাওয়ার ঘটনাই অনেক বেশি।
নদী বলতে যে জীবন বোঝানো হতো সেখানে মধ্যে মরা নদী আসলে অনেক বেশি আমরা খবর পেয়ে থাকি। এটা হচ্ছে একটি বড় বিষয়। আরেকটি প্রেক্ষাপট হচ্ছে আন্তর্জাতিক জায়গা থেকে আমরা যে পানিগুলো পেয়ে থাকি, মমতা জিতেছেন আবার ঘুরে ফিরে তিস্তার কথা আসছে। সুতরাং আমরা বাংলাদেশে যতটুকু পানি পেয়ে থাকি তার 70% বেশি পানি আমরা আসলে আন্তঃসীমান্ত নদীর যে 57টি আছে এবং ভারত থেকে বিশেষত যে 54টি নদী আছে সেখান থেকে পেয়ে থাকি। সুতরাং আন্তঃসীমান্ত নদীর ক্ষেত্রেও আমরা পানির স্বল্পতা দেখছি এবং যে লোকাল যে ডোমেস্টিক নদীগুলো আছে সেখানেও আমরা মেরে ফেলার অবস্থান দেখছি। সুতরাং দুটি প্রেক্ষাপট, একটু হচ্ছে আন্তর্জাতিক ভাবে নদীগুলোকে সংরক্ষণের ক্ষেত্রে আমাদের যে রাষ্ট্রীয় যে সংস্থাগুলো আছে তাদের ভূমিকাটা একটি বড় ব্যাপার, এবং আমাদের রাষ্ট্রের জায়গা থেকেও আমরা হাইড্রো ডিপ্লোমেসি কতটুকু এফিশিয়েন্টলি করছি এটি একটি কনসিডারেশনের বিষয় হতে পারে এবং আলোচনা রাখতেই হবে আমি মনে করি। দ্বিতীয় হচ্ছে আভ্যন্তরীণ নদীগুলো রক্ষা করার ক্ষেত্রে আমাদের অনেকগুলো সংস্থা এখানে জড়িত আছে এবং এই সংস্থাগুলো দীর্ঘদিন ধরে আসলে এই নদীগুলোকে রক্ষা করতে অপারগতা আমরা লক্ষ্য করার কারণে অনেক সামাজিক মুভমেন্ট, এনভায়রনমেন্ট মুভমেন্ট এবং নদী রক্ষা মুভমেন্ট তৈরি হয়েছে আপনারা জানেন। এবং হাইকোর্ট এই মুভমেন্ট গুলোকে রেসপন্স করতে বাধ্য হয়ে মিডিয়ার যে রিপোর্টিং গুলো আছে সেগুলোকে অ্যাকনোলেজ করে বাধ্য হয়ে একসময় হাইকোর্ট নদীকে জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা করেছে। সুতরাং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যখন ফেইল করে তখনই হাইকোর্ট আসলে ইন্টারফেয়ার করে। আমরা ভালো করে জানি যখন মানুষের রাইটস এর জায়গা আসে, প্রকৃতি সম্পদের রাইটস এর গুলো জায়গা আসে তখনই কোর্ট ইন্টারফেয়ার করে। সুতরাং কোর্টের ইন্টারফেয়ারেন্সটা এক ধরনের, একদিকে আমরা অনেকে খুশি হন, কিন্তু আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে করি যে যখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ফেইল হয় কিংবা তার পারফরমেন্স গুলো স্যাটিসফাইড না থাকে তখন হাইকোর্ট ইন্টারফেয়ার করছেন। সুতরাং সে জায়গা থেকে হাইকোর্ট যখন রায় দিলেন 2009-এ একটি যুগান্তকারী রায় দিলেন যে নদীকে রক্ষা করার জন্য নদী রক্ষা কমিশন গঠন করা হবে, এবং তার অনেক পরে নদী রক্ষা কমিশন গঠন হয়েছে। কারণ আর কোন অভিভাবক আমরা খুঁজে পাচ্ছিলাম না যে যারা নিউট্রালি নদীগুলো নিয়ে কাজ করবে। এবং নদী রক্ষা কমিশন যখন প্রথম শুরু হলো এটা এখন 3 নম্বর চেয়ারম্যানের টার্ম চলছে, দ্যাট মিনস 3 × 9 বছরের পদার্পণ করবে আর কি, মানে 6 বছর গেলেও 7ম বছর আছে। তো প্রথম যিনি এসলেন আতহার সাহেব, তিনি আসার পরে উনি নতুন অফিস পল্টনে নিয়েছেন। অফিস গোছাতে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় উনি নদী রক্ষা কমিশন যে আছেন সেই পরিচিতি করতে করতেই আমরা আসলে 3টি বছর চলে গিয়েছে আমরা দেখেছি। দ্বিতীয় যে চেয়ারম্যান মহোদয় আসলেন, আমাদের এখানে আছেন মুজিবুর রহমান হাওলাদার স্যার আছেন আমাদের সাথে। উনি এসে একটি কাজ করেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য আমরা মনে করি। সেটা হচ্ছে যে নদী রক্ষা কমিশন আমরা দেখেছি যে এটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হওয়ার পরেও যারা সামাজিক মুভমেন্ট করছে, নদী নিয়ে যারা মুভমেন্ট করছেন, গবেষণা করছেন, বিশ্ববিদ্যালয়গুলো আছেন এবং অন্যান্য যে এনভায়রনমেন্ট মুভমেন্ট গুলো আছে, তাদের সকলকে এক ধরনের ইনক্লুসিভ অ্যাপ্রোচের মধ্যে উনি আনতে চেষ্টা করলেন, কমিশন আনতে চেষ্টা করলো। সুতরাং কমিশন এটা একটি বড় কাজ করলো, কাজের একটা স্টেপ নিল যে কমিশনের অনেক লিমিটেশন থাকার পরেও কিভাবে মানে এই সামাজিক মুভমেন্ট গুলো, এনভায়রনমেন্ট মুভমেন্ট গুলোকেও নিয়ে রাষ্ট্রের সাথে নেগোশিয়েট করা যায়, এখানে একটি বড় ভূমিকা আমরা লক্ষ্য করেছি কমিশনের জায়গা থেকে। দ্বিতীয় যে ভূমিকাটা আমরা দেখেছি নদী রক্ষা কমিশনের কার্যবলীর মধ্যে, সেটি হচ্ছে বাংলাদেশের যতগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নদীর সাথে সংশ্লিষ্ট আছে তাদের মধ্যে নদী বিষয়ে কোনো ট্রান্সপারেন্ট কোনো ডেটা আমরা কখনো পাইনি। এত দখল হচ্ছে, কতটুকু দখল হচ্ছে, দখলদার কারা, কিভাবে দখল হচ্ছে, কোন নদীগুলো দখল হচ্ছে, বিচ্ছিন্নভাবে অনেক রিপোর্টিং হয়, কিন্তু কেন্দ্রীয়ভাবে কোনো রাষ্ট্রীয় সংস্থার কাছ থেকে আমরা কখনোই কোনো রিপোর্ট আমরা পাইনি। তো সে জায়গা থেকে আমরা পরপর 2018 সালে এবং 2019 সালে দুটো বড় রিপোর্ট আমরা পাবলিশ করতে দেখেছি নদী রক্ষা কমিশনকে। সেজন্য আমি অনেক ধন্যবাদ জানাই এবং আমি মনে করি এটি একটি যুগান্তকারী মাইলফলক বাংলাদেশের নদী উন্নয়ন, নদী নিয়ে যারা কাজ করছেন, নদীর অধিকার নিয়ে যারা কাজ করছেন। কি কারণে? কারণ এখানের মধ্যে স্পষ্টভাবে নদী রক্ষা কমিশন বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে নিয়ে যে মাঠে গিয়েছেন সে প্রতিবেদনগুলো উল্লেখ করা হয়েছে এবং সরকারি যে বর্তমান যে আইন আছে সেই আইনের মাধ্যমেও যে নদীকে রক্ষা করা সম্ভব এবং কোন আইন দিয়ে কোনভাবে নদীকে রক্ষা, কোন প্রবলেমটা সমাধান করা হবে, এই লেভেলে ডিটেইল ইন্টারপ্রিটেশন ডক্টর মুজিবুর রহমান হাওলাদারের নেতৃত্বে করা হয়েছে। এই জন্য ডক্টর মুজিবুর রহমান হাওলাদার এখন দায়িত্বে নেই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে নামাজ পড়ে হলেও তাকে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করি আমি, এই কাজটি উনি অ্যাটলিস্ট শুরু করে দিয়ে গিয়েছেন এবং বাংলাদেশে যতদিন মানুষ বেঁচে থাকবে এটা একটা রেফারেন্স হিসেবে কাজ করবে। এবং আমরা বিশ্বাস করি এই ট্রান্সপারেন্সিটা আন্তর্জাতিক যে নদীগুলোর ক্ষেত্রে স্পেশালি জেআরসি আমাদের সাথে আছে,
জিআরসির ক্ষেত্রে আমরা এই ধরনের ট্রান্সপারেন্সি আমরা আশা করি। আভ্যন্তরীণ নদীগুলোর ক্ষেত্রে অনেক লিমিটেশন থাকার পরেও নদী রক্ষা কমিশন যতটুকু এগিয়েছে বিগত সময়ে, ঠিক ঠিক তার উল্টোটা আমরা জয়েন্ট রিভার কমিশনের ক্ষেত্রে দেখেছি। আমরা গত 16 বছরের মধ্যে আমরা দুই দেশের পানি সম্পদ মন্ত্রীদের বৈঠক মাত্র একবার হয়েছে। খেয়াল করে দেখেন, টেকনিক্যাল যে বৈঠকগুলো হচ্ছে 6টি নদীর পানি নিয়ে বর্তমানে কথা হচ্ছে গত 4 বছর ধরে। পানি সম্পদ এগুলো কি কথা হচ্ছে, এগুলোর এজেন্ডা করে দেখেন। টেকনিক্যাল যে বৈঠকগুলো হচ্ছে 6টি নদীর পানি নিয়ে বর্তমানে কথা হচ্ছে গত 4 বছর ধরে, এগুলো কি কথা হচ্ছে, এগুলোর এজেন্ডা কি? কারণ হচ্ছে যে এগুলো তো বাংলাদেশের মানুষের সরাসরি অস্তিত্বের সাথে জড়িত। তো সেসব জায়গায় আমরা মনে করি তথ্যের অবাধ প্রবাহের ক্ষেত্রে এবং কি কাজ করছে সেখানের মধ্যে সিভিল সোসাইটির পার্টিসিপেশনটা নিয়ে জিআরসি যে কাজগুলো যদি না করেন তাহলে আমি মনে করি জিআরসি কেও অ্যাকাউন্টেবল করা যাবে না। জিআরসি কেও মানুষের সামনে তারা কি কাজ করছে সেই পারফরমেন্সের জায়গা থেকে আমরা কোনো ট্রান্সপারেন্সি দেখতে পাবো না এবং কোনো ধরনের রেজাল্টও আমরা আসলে সেরকম ভাবে পাচ্ছি না এবং পাবো না। সুতরাং নদী রক্ষা কমিশনের যে মডেলটি প্রথমে শুরু করা হয়েছিল সেই জায়গা থেকে সেরকম ভাবে আমরা জিআরসি তে আমরা মনে করি যে সিভিল সোসাইটির পার্টিসিপেশনটা দরকার এবং তাদের কার্যপ্রণালীর রেজাল্ট আমরা পাবলিক এবং ট্রান্সপারেন্টলি আমরা দিতে চাই। এটা হচ্ছে যে দেশীয় এবং আভ্যন্তরীণ জায়গা থেকে। নদী রক্ষা কমিশনের জায়গা থেকে পারফরমেন্সের জায়গা যদি আমরা আরেকটু ডিটেল ব্যাখ্যা করতে যাই, আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি প্রাথমিকভাবে ডক্টর মুজিবুর রহমান হাওলাদার যখন এসেছেন তখন উনি চেষ্টা করেছেন বাংলাদেশের সবগুলো নদীকে উনি ভ্রমণ করার জন্য, কারণ আমরা এখনো নদী রক্ষা কমিশনও আসলে শেষমেশ ফাইনাল করতে পারেনি বাংলাদেশে কতগুলো নদী আছে। 50টি বছর হয়ে গেছে কিন্তু বাংলাদেশে এখনো নদীর সংখ্যাগুলো আমরা আইডেন্টিফাই করতে পারিনি। ওনার একটি কন্টিনিউয়াস জার্নি ছিল, উনি ওটা শেষ করে যেতে পারেন নাই। আমরা আশা করেছিলাম উনি আরেকবার আসবেন এবং ওনার নেতৃত্বে একটা শেষ পর্যায়ে যাবে, কিন্তু সেটা উনি করে যেতে পারেন। এটা আমাদের জন্য দুঃখ, দেশের জন্য একটি দুঃখজনক বিষয়। দ্বিতীয় হচ্ছে উনি যখন বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ওনার টিম নিয়ে গিয়েছেন, বাংলাদেশে প্রাথমিক সমস্যা ছিল দখলের সমস্যা। এই জন্য আমরা প্রথম যে রিপোর্টটি হয়েছে সেই রিপোর্টে মূলত নদীর দখল নিয়ে আসলে দখল এবং দখলদারদের লিস্ট, যে 65,000 দখলদারদের লিস্ট উনি প্রকাশ করেছেন, সেটা আমরা লক্ষ্য করেছি ভালো। কিন্তু নদী মানে তো শুধু দখল না, নদীর ক্রাইসিসটা দখলের সাথে দূষণ আছে, নদীর বায়োডাইভার্সিটি আছে, নদীর ইকোলজি আছে, নদীর সেডিমেন্টের জায়গা আছে, নদীর ইকোনমিক্স এর জায়গা আছে। সুতরাং এই এত কম্প্রিহেন্সিভ ভাবে নদী রক্ষা কমিশন এগোতে পারেনি, কারণ নদী রক্ষা কমিশনের সময়টা অনেক কম পেয়েছে। এবং বর্তমান সময় যে নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মহোদয় আছে, ওনার ছবিটা আমরা হয়তো পত্রিকা কিংবা গুগলে একটা দুটো ছবি দেখা গিয়েছে, কিন্তু ওনাকে কখনোই এ যাবৎকালে কোনো নদীতে নামতে দেখা যায় নাই। বয়স্ক মানুষ, কিন্তু ওনার টিমের কাউকে আমরা সেরকম ভাবে নদীতে নামতে দেখিনি। সুতরাং দ্বিতীয় মেয়াদের চেয়ারম্যানের যেই কাজের ধারাবাহিকতা আমরা দেখছি, সেই কাজের ধারাবাহিকতাটা আমরা মনে করি বর্তমান যে ম্যানেজমেন্টে যারা আছেন, যে দায়িত্বের নেতৃত্বে যারা আছেন, তাদের কাজ করবে আমরা এটা আসলে কোনোভাবেই স্যাটিসফ্যাক্টরি যাই বলে মিনিমাম লেভেলের কোনো পারফরমেন্স আমরা আসলে লক্ষ্য করতে পারছি না। সুতরাং অনেকে আমরা ভয় পাচ্ছি যে প্রতিরক্ষা কমিশন আমাদেরকে নিয়ে যে সরব হয়েছিলেন নদীর দখলদারদের বিরুদ্ধে, বড় বড় আইন প্রণেতা, বড় বড় ব্যবসায়ী যারা নদীকে গিলে খেয়ে ফেলছিলেন, তাদের বিরুদ্ধে যে সোচ্চার আমরা হয়েছিলাম, আমাদের এই কণ্ঠগুলোকে আসলে রোধ করা হচ্ছে কিনা, কিংবা নদী রক্ষা কমিশনকে আবার কাগজে বাগ আগে ছিল সেটাও না করে এখন একদম নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে কিনা, সেটা নিয়ে আমরা আসলে খুবই সন্দিহান। কারণ আমরা ব্যক্তিগতভাবে যখন যে থাকি, এখন আমাদেরকে কোনোভাবেই অ্যাক্সেস দেওয়া হয় না, আমাদের কথাও শোনা হয় না, এবং আমাদেরকে আজকে প্রায় 1 বছরের কাছাকাছি সময় হয়ে গিয়েছে কোন ধরনের ডেভেলপমেন্ট এবং কোন ধরনের অ্যাক্টিভিটি আমরা দেখছি না। সুতরাং আমরা আশঙ্কা করছি এটা কি আসলে আনুষ্ঠানিকভাবে রাখা হবে, কিন্তু এটার পারফরমেন্সকে মৃত হিসেবে কফিনের মধ্যে নিয়ে যাওয়া হবে। এটি খুবই দুঃখজনক যে যতটুকু এক্সিলারেশন হয়েছিল এটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মানে একটি দুঃখজনক বিষয়। এছাড়া নদীর সংশ্লিষ্ট অন্যান্য যে মন্ত্রণালয়গুলো আছে, বিশেষ করে পানি সম্পদ মন্ত্রণালয় আছে, আমাদের নদীর সাথে সংশ্লিষ্ট ভূমি মন্ত্রণালয় আছে এবং বিআইডব্লিউটি আছে। আমরা সবসময় দেখেছি যে এই মন্ত্রণালয়গুলোর পারফরমেন্সের জায়গা থেকে আমরা দেখি যে শুধুমাত্র প্রজেক্টের ক্ষেত্রে তাদেরকে অনেক বেশি উৎফুল্ল এবং এনকারেজ দেখা যায়, কিন্তু নদীকে রক্ষার ক্ষেত্রে, নদীর পার্শ্ববর্তী ওয়েটল্যান্ড এবং খালগুলো রক্ষার ক্ষেত্রে পানি সম্পদ মন্ত্রণালয় যতটুকু হুঙ্কার তারা দিচ্ছেন, বাস্তবে আমরা গত 12 বছরে আমরা এর কোনো উন্নয়ন আমরা লক্ষ্য করিনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার
সবচেয়ে বড় কমিটমেন্ট ওনার কথাবার্তায় আমরা দেখেছি যে ওনার নদীর প্রতি কমিটমেন্টটা অনেক বড়। বঙ্গবন্ধুর কমিটমেন্টটা আরো অনেক বড় ছিল। আমরা সব বলা যে যতদিন রবে গৌরী পদ্মা মেঘনা বহমান, ততদিন রবে শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর নামের এবং তার অস্তিত্বের সাথে নদী যেখানে জড়িত আছে, সেই নদীগুলো রক্ষার ক্ষেত্রে আমরা এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে শুধু প্রকল্প নির্ভর আমরা এক ধরনের কর্মকাণ্ড আমরা লক্ষ্য করি, এবং এই প্রকল্প থেকে এখন পর্যন্ত ছোট কিছু নদী ড্রেজিং এ উপকৃত হওয়া ছাড়া গত 12 বছরে আমরা, আমার জানা মতে, ভাই আমরা আবারও আপনার কাছে আসবো। এই পর্যায়ে আমরা একটু আপনার কথার সূত্র ধরে যে জাতীয় নদী রক্ষা কমিশনকে কি নিষ্ক্রিয়, যেখানে যে হচ্ছে পানি উন্নয়ন বোর্ড খনন কাজ করে, কিন্তু যাদের জন্য খনন কাজ করছে সেই কমিউনিটি কিন্তু জানতেছে না কি করতেছে, সেটাও কিন্তু জানতেছে না। এই বিষয়ে আমরা একটু জানবো আমাদের লিয়াকত চৌধুরী ভাই আপনার কাছ থেকে, যে আসলে এই যে বাস্তবায়নকারী সংস্থা পানি উন্নয়ন বোর্ড, বিআইডব্লিউটিএ, পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন বা মৎস্য অধিদপ্তর বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এই যে বাস্তবায়নকারী সংস্থা, তার সাথে যে নদী অববাহিকার মানুষ অর্থাৎ কমিউনিটিকে যে মানে এঙ্গেজ করে, কমিউনিটিকে যে যুক্ত করে একটা কাজকে সাস্টেন করা হবে, এই জায়গাটাতে দেখা গেছে যে বাস্তবায়নকারী সংস্থাগুলো কি কতটুকু কি করছে, সেই বিষয়ে যদি একটু বলেন আমাদেরকে। ধন্যবাদ সঞ্চালক, মাননীয় সঞ্চালক মনির হোসেন, আপনাকে আবার ধন্যবাদ জানাই। যারা অংশগ্রহণকারী যেখানে সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, আমার সম্মান জানাচ্ছি, এবং এই সাথে সম্মান জানাচ্ছি বিশ্বের নদী প্রেমিক মানুষগুলোর জন্য, যারা নদী নিয়ে ভাবছে, নদী নিয়ে কাঁদছে, তাদের জন্য আমার সম্মান রইল আজ এই রাতে। বন্ধু সঞ্চালক, যদি একটু পেছনে সামান্য 1 মিনিট 2 মিনিট যায়, তাহলে একটু দয়া করে আমাকে দেবেন সময়। আমি একেবারে পেছনে সৃষ্টি তত্ত্বের দিকে যেতে চাই, তাতে কাজ হবে, কথাগুলো জানতে পারবো। সেটা হলো অনেক ধর্ম উপধর্মের সৃষ্টি তত্ত্বে দেখি যে প্লাবন আছে। প্লাবন মানে কি? নিশ্চয়ই নদীর জলের কথা বলা আছে। প্লাবন মানেই হচ্ছে যে কোথাও না কোথাও ন্যাচারাল কোনো ডিজাস্টার তৈরি হয়েছে অতীতেও, সেই জন্য প্লাবন কেন আসবে। আপনি লক্ষ্য করবেন যে অতীতে অনেক সভ্যতা বিনাশ হয়েছে। আমরা কল্পনায় অনেক সভ্যতা দেখি এবং আমাদের কাছে এখন সেটা মিরাকল যে সেই সভ্যতা বিনাশ হয়েছে জলের দ্বারা, জলের জন্যে বিনাশ হয়েছে। দুটো সভ্যতা, মায়া সভ্যতা। গবেষণা করে দেখা গেছে তারা প্রকৃতির প্রতি নিদারুণভাবে তারা অত্যাচার করতেন। আর একটা সভ্যতা হচ্ছে আটলান্টিস সভ্যতা, এটা সাগরে তলিয়ে গেছে, সভ্যতাটা তলিয়ে গেছে। তাহলে কি নিশ্চয়ই অতীতেও এই ঘটনাটি ঘটেছে, আজকে নতুন নয় যে এখন এসে আমরা নতুন পেলাম। আমাদের বলা যেতে পারে অস্তিত্ব এবং সভ্যতার একটা বড় জায়গাটা হচ্ছে নিঃসন্দেহ সভ্যতা। নদীর জন্যই আমরা তো আসলে এই সভ্যতাটা করেছি, সমস্ত বিশ্বে তা আমরা জানি এই যে ব্যাপারটা নদীর ব্যাপারেই আমাদের সভ্যতাটা গড়ে উঠেছে। এখন নদীর ব্যাপারে সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে যে প্রকৃতির ব্যাপারে আমাদের কতটুকু আসলে আমাদের মানে আমরা সম্মান, সেই জায়গাটা তো সম্মানটা নষ্ট হয়েছে কিন্তু একটা সময় এসে, এটা আমাদের ভাবতে হবে। সোশ্যাল জায়গাগুলো তো আমাদের একটু ভাবতে হবে, তা না হলে কিন্তু আমরা পারবো না। যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা তৈরি হয়, তখনই কিন্তু মানুষ ভুলে গেছে যে আমরা প্রকৃতির সঙ্গে ইন্টারডিপেন্ডেন্ট হয়ে বসবাস করছি। আমরা এনার্জি প্রকৃতির কাছ থেকে নিচ্ছি, নিয়েই কিন্তু আমরা বেঁচে উঠছি। এটা ডাইনামিক ব্যাপার আছে কিন্তু এইগুলো, এটাকে আমরা ইকোলজির ব্যাপারটা বলি, অর্গানিজমের ব্যাপারটা বলি, আমরা বলি ভালো ভালো ভাষায় এগুলো বলি। কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য প্রকৃতি এবং জলের যে খুব মানে একটা ইন্টারডিপেন্ডেন্ট, আমরা আত্মনির্ভরশীল হয়ে থাকি, পরস্পরের উপর নির্ভরশীল হয়ে থাকি, সেটা কিন্তু আসলে আমরা একবার ভাবি না। এটা তো ভাবা দরকার আছে, আমাদের মনে করে থাকি। এই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটা ব্রিটিশদের দ্বারা আমরা দেখি, সেই ভারতে তারা যে বৃহত্তর ভারতে তারা কি করলো, তারা নতুন করে তাদের পণ্যের দরকার, পণ্য বিক্রি করতে হবে এবং কাঁচামাল তারা আহরণ করতে হবে, রেল লাইন এটা ওটা তাদেরকে দিল। আমরা দেখি আমাদের বুকের উপর দিয়ে রেল লাইন যাচ্ছে, কিন্তু আমরা অন্যদিকে ভেবেছি বোধহয় আমরা উন্নতির দিকে যাচ্ছি। এই জায়গাটিতে মেঘনাদ সাহা, যিনি আসলে জ্যোতির পদার্থবিদ, আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, তিনি পেতেন নোবেল পুরস্কারটা পেতেন, তিনি যেখানে কার হক কিন্তু পাননি।
তিনি কিন্তু প্রথম বললেন যে আমাদের রিভার ম্যানেজমেন্টের দরকার। তিনি বললেন যে এই রেল গাড়ি চলে, যে রেল লাইন চলে, এর ভিতর দিয়ে কিন্তু এক ধরনের বন্যা প্রবণতা তৈরি হয়, ভাবে এগুলো তৈরি হয়েছে, আমাদের বন্যার জন্য এটা দায়ী। তিনি রিভার ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করলেন। এটা একটা অদ্ভুত ব্যাপার যে তিনি জ্যোতির পদার্থ বিজ্ঞানী কি করে তিনি এখানে আসলেন, কারণ তিনি জনগণের মানুষ ছিলেন, আমি একটু স্মরণ করে দিতে চাই, এবং তিনি পলিটিক্সও করেছেন, এমপি ছিলেন। তিনি যখন নেহরুর সঙ্গে তার একটা দ্বন্দ্ব তৈরি হয় এই জায়গাটিতে, নেহরু ভাবছিলেন যে এটা ওভারঅল স্কেলের একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করা দরকার। তিনি বলছেন তা নয়, জনগণের কথা ভেবে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে হবে, জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করা যাবে না। এই যে তার দ্রোহ, এই দ্রোহ আমাদেরকে মনে করিয়ে দেয় আমরা আসলে মেঘনাদ সাহার যে রিভার ম্যানেজমেন্ট, তার যে দ্রোহের ব্যাপারটা, তিনি কি করে ভাবতেন, তার মানবিক দিক, নিশ্চয়ই আমরা এগুলো নিয়ে ভাবতে পারি। এখন এই মেঘনাদ সাহার ভিতর দিয়ে আস্তে আস্তে আমরা এই সময়টাতে চলে আসি, অর্থাৎ আমাদের বর্তমান সময়টা চলে আসি। এই সময়টা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, অনেক বেশি ঘেরাওয়ের ভিতর দিয়ে আমরা আছি। আমরা আসলে কি করব বুঝে উঠতে পারছি না, এবং আমাদের সরকার কি করবে তাও হয়তো বুঝে উঠতে পারছে না। সেইখানটাতে আজকের এই আলোচনা মনে করি অত্যন্ত প্রয়োজনীয়, ফলপ্রসূ হয়ে উঠবে, এবং আমাদের কথাবার্তায় নিঃসন্দেহে সেই প্রেক্ষাপটে থাকতে হবে। যখন আমরা ইমপ্লিমেন্টেশন বডির কথা চিন্তা করি এই নদীর ব্যাপারগুলো নিয়ে, নদী যে জায়গাতে গেছে সেটা আর নতুন করে বলতে চাই না, কারণ নদী নিয়ে আমরা প্রচুর পরিমাণে কথা বলেছি। তাহলে এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা শুধু ইমপ্লিমেন্টেশন বডির কাছে যদি যাই, একান্তভাবে একা হয়ে একটা ডিকন্ট্রোমি তৈরি করি, একটা প্রভেদ তৈরি করি, আমি মনে করি সেটা সম্ভব না। আমাদেরকে নিও ডুয়ালিজমটা নিয়ে ভাবতে হবে। প্রথম নিও ডুয়ালিজম হচ্ছে দুইয়ের ভিতরে একটি সমন্বয় করে ফেলা। সমন্বয়টা নিয়ে আমি আসলে মূলত কথা বলতে চাই, যে সমন্বয়টা কিভাবে হবে। আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোন জায়গাতে এই যে সরকার, যাকে আমরা বলছি একটা ফার্সি শব্দ সরকার, এটার অর্থটা কি? অর্থগুলো জানা থাকলে কিন্তু ভালো হয় অনেক সময়। যেটা এইটার সরকারের অর্থটা হচ্ছে ফার্সি শব্দ রাজা, মালিক, প্রভু। এটা তো খুব পজিটিভলি থেকে তারা ভেবেছেন, তো ওরাই তো সব করে দেবে, কারণ ওদের আমাদের রাজা, আমরা সবাই রাজা হব। অতীতেও তাই সেটা ভাবতেন হয়তো বা, কিন্তু সেই জায়গা থেকে আমার দৃষ্টি সরে যায়। সরকার নানান বিষয়গুলো নিয়ে ভাবেন, কিন্তু এই জায়গাগুলো নিয়ে কথা বলেন, তার অনেক মানে ডাইনামিক্স আছে, সংবিধান আছে, অনেক হ্যান্ডস আছে, তাদের আইন আছে, তাদের নিজস্ব কমিশন আছে, সব মিলিয়ে অনেক হ্যান্ডস আছে, তারা ইচ্ছা করলেই সবকিছু করতে পারে। কিন্তু নানান কারণে, বৈশ্বিক নানান প্রেক্ষাপটের কারণে সরকার এই জায়গাগুলোতে কাজ করতে হয়তো পারছেন না, আমাদের প্রত্যাশাটা পূরণ করতে পারছেন না। তাহলে আমাদের প্রত্যাশাটা পূরণ করতে হবে। কিভাবে আমরা প্রত্যাশাটা পূরণ করব? তাহলে আমাদের নতুন দিক নিয়ে আমাদের ভাবতে হচ্ছে। ডুয়ালিজম কিন্তু ডুয়ালিজম নয়, টপ ডাউন কিন্তু টপ ডাউন নয়, বটম ডাউন শুধুমাত্র বটম ডাউন নয়, টপ ডাউন এবং বটম ডাউনের যৌথ মিলন হতে হবে। ডিকোটমির বাইরে আমাদেরকে চিন্তা করতে হবে, একটা নিউ ডুয়ালিজম তৈরি করতে হবে। আরেকটি শব্দ আমি বলে শেষ করি, সেটা হতে আমাদের হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে ভাবতে হবে, হলিস্টিক এনগেজমেন্ট অ্যাপ্রোচ নিয়ে আমাদের ভাবতে হবে। সেটা কি? যদি আমরা মনে করে থাকি যে আমরা আসলে সরকারকে দিয়ে কাজ করাবো, সরকারকে প্রবাহিত করব, সরকারকে মনে করবো আমরা অনেক ডাইনামিক্স, আপনার অনেক কিছু আছে সেগুলো দেখুন, তাহলে কিন্তু আমার মনে হয় যে এইটা করা সম্ভব আপাতত নয়। নানানগুলো কারণগুলো আমার দেখতে হবে। আমি আমার জীবনে আমার একটা স্মৃতি আছে যে আমি মিঠামইনে কাজ করছি হাওড় এলাকা, নিজে জলের ভিতর দিয়ে কোন রকম মানে লাইফ বয় ইয়া করে জ্যাকেট পরে অনেক সময় গিয়েছি। যে আসলে আমাদের কাজ ছিল ওই মানুষগুলো যখন বন্যায় একদম তাদের গ্রামগুলো বিলীন হয়ে যাচ্ছে, আমার চোখে পড়ে যে আমরা যাচ্ছি, কিছু মানুষ নৌকা দিয়ে তাদের বাড়িঘর ভেঙে নিয়ে আরেক চলে যাচ্ছে। তখন ওই আমি যে বেসরকারি সংস্থা চাকরি করতাম, সেইখানে কিন্তু তারা তাদেরকে বাঁধ দেওয়ার চেষ্টা করতেন ইট দিয়ে, পাথর দিয়ে। সেইখানকার একটা বড় জায়গা, আমার একটা বড় ভূমিকা ছিল, আমি কাজ করেছি সেখানে। আমি লক্ষ্য করে দেখেছি এই কাজটা যদি বেসরকারি সংস্থা হয়, তবু সরকারের সঙ্গে, জনপ্রতিনিধির সঙ্গে, সাধারণ ইউনিয়নের সঙ্গে, নানান লোকের সঙ্গে একটা আমাদের একটা মোর্চা তৈরি করতে হতো। আমি বলতে চাই যেটা মোর্চা, আমাদের মোর্চা নিয়ে ভাবতে হবে। করতে গিয়ে আমরা কাজটাকে সুন্দর করেছি। আমাদের মূল জায়গাটা ছিল কি? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। সরকার কিন্তু সাস্টেইনেবল ডেভেলপমেন্টই চান, এসডিজি চান কিন্তু করতে, কিন্তু সাস্টেইনেবল ডেভেলপমেন্টের ভিতরে যে মানবিক সুযোগগুলো রয়েছে, সেই মানবিক সুযোগগুলো কিন্তু অমর্ত্য সেন লক্ষ্য করেছেন যে একটু কম আছে।
তাহলে আমাদের এই জায়গাগুলো নিয়ে কিন্তু ভাবতে হবে। আমি একটা গতিসূচক জিনিসটা চিন্তা করেছি, একদিকে সরকার রেখেছি আর একদিকে জনগণকে রেখেছি। তাহলে এই দুটোর ভিতরে একটা টু ওয়ে ইন্টারাকশন দরকার, অর্থাৎ জনগণ যাবে সরকারের কাছে, সরকার আসবে জনগণের কাছে। যদি সেইরকম জায়গাতে না হয়, সরকার নিজেই করবেন, তার হ্যান্ডস দিয়ে করবেন, আমরা চাই ইমপ্লিমেন্টেশন করবেন। যদি সেখানে ব্যর্থ হয় তাহলে একটা মোর্চা তৈরি হবে, জনগণ তাদের কাছে যাবে। এই যে দোলাচলটা চলবে জনগণ এবং সরকার, এই জনগণের ভিতরে কারা আছেন? ইরাদ ভাই বলেছেন সিভিল সোসাইটি, আমি সেটা তাই বলি না, সমস্ত জনগণ, সমস্ত মানুষকে, তারা জানেন যে নদী তাদের জীবনের একটা বিরাট ইতিহাস, নদী তাদের জীবনের একটা বিরাট অস্তিত্ব বহন করে। সেই মানুষগুলো যারা ভার্নালেবল, যারা সরাসরি ভাবে নদীর সঙ্গে যুক্ত আছে, আমরা যারা নদী নিয়ে সংস্কৃতির জন্য আছি, যারা কবি আছেন, যারা সংস্কৃতি, সরকার, এটার অর্থটাই অর্থগুলো জানা থাকলে কিন্তু ভালো হয় অনেক সময়। যেটা নদীর যারা যারা সরকারের হ্যান্ডস গুলো আছে, যারা আমরা ভাবি না, যেমন মৎস্য নিয়ে কাজ করে, আশ্চর্য, তারা তো নদীর কথাই তো ভাবে। কৃষি নিয়ে যারা কাজ করে তারা তো কৃষির জন্যই ভাবে। তাহলে এই যে ভাবনাটা দোল খাওয়াতে হবে, স্পন্দিত করতে হবে, রিদমিক করে তুলতে হবে তাদেরকে, তাদের সেন্সটাকে তৈরি করতে হবে যে কি করে তাদেরকে এই কাজের ভিতর দিয়ে নদীর কথা চিন্তা করতে হবে। কারণ কৃষি কাজ তো নদী ছাড়া হবে না, মৎস্য তো নদী ছাড়া হবে না, নদীর ভিতরে অন্য কিছু আসলে তো তাহলে ইলিশ মাছ পাওয়া যাবে না, আমাদের সোনালি ইলিশ মাছ পাওয়া যাবে না, কোথাও একটা ব্যাপার ঘটবে। নদী যদি ভাঙন ধরে, নদী যদি ভার্নারেবল হতে থাকে, তাহলে মানুষ নতুন করে উদ্বাস্তু হয়ে যাবে, এবং উদ্বাস্তু হলে তাদের পেশা পরিবর্তন হয়ে যাবে, এবং মানুষ তখন অন্য মানুষ হয়ে যাবে। তখন এই মানুষগুলো তাদের জীবনে অনেক কিছু নিয়ে গবেষণা করা যেতে পারে যে কত মানুষ উদ্বাস্তু হয়েছে, কত মানুষের জীবন নষ্ট হয়ে গেছে, কত মানুষ পেশাগত জায়গাতে চলে গেছে, কত মানুষ অমানবিক হয়েছে, এবং তারা অনেক কিছু বাজে জায়গাতে অনেক সময় চলে গেছে, তাদের জীবনের হাহাকারটা তৈরি হয়ে গেছে, এবং পারিবারিক দিকে হাহাকার হয়ে গেছে, নিচে নেমে গেছেন তারা। তাহলে ধন্যবাদ, শেষ করে দিচ্ছি। তাহলে আমাদের একটা মিনিট কম সময় নেব। তাহলে আমরা যদি এই কাজকে করতে চাই, আমরা যারা মনে করি যে ঠিক আছে আমরা একটা মন্টর মানে একটা মেন্টর হিসেবে কাজ করছি, তাহলে সমস্ত মানুষকে নিয়ে একটা মোর্চা তৈরি করতে হবে, একটা হলিস্টিক এনগেজমেন্ট অ্যাপ্রোচ নিতে হবে, এবং সেই অ্যাপ্রোচের ভিতর দিয়ে আসলে সমস্ত মানুষকে যদি একটা বান্ডিল তৈরি করে ফেলতে পারি, বান্ডিল মোর্চা তৈরি করে ফেলতে পারি, তাহলে ক্ষমতায়নটা ঘটবে, তাদের শক্তিশালী করে তোলা হবে এবং কাজটা করে তুলতে হবে। আমার একটা জিনিস মনে হয়, আমি জানি না, হয়তো এমন হতে পারে যে নতুন পরিদপ্তর তৈরি হতে পারে, নতুন একটা মানে মিনিস্ট্রি তৈরি হতে পারে, শুধু নদীকে ঘিরে হতে পারে, প্রকৃতি থেকে ঘিরে হতে পারে। সব মিলিয়ে আমাদেরকে আরো নতুন কায়দায় চিন্তা করতে হবে, তাহলেই কিন্তু আমরা কিছুটা হলেও নদীকে বাঁচাতে। তা না হলে নদী আমাদের কাছ থেকে দূরে চলে যাবে, এবং নদী কাঁদবে এবং কাঁদবে, ইতস্তত নারীর মতো ম্লান চুল নিয়ে নদী বসে থাকবে, এবং সে দেখবে ফেল ফেল করে দিয়ে আছে। নদীর এখনকার আমাদেরকে আমাদের মেয়ের সমান আবার নদীকে সেখানে নিয়ে যেতে হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা এই পর্যায়ে যাব আমাদের প্রফেসর ডক্টর মঞ্জুর কিবরিয়া স্যারের কাছে। স্যারের কাছে যাওয়ার আগে আমি একটু বলতে চাই যে আমাদের যে নদ নদী নিয়ে কাজ করার জন্য যে অনেকগুলো মন্ত্রণালয় আছে, অনেকগুলো বাস্তবায়নকারী সংস্থা আছে, এবং আমরা শুনেছি সেই অনেক আগে থেকে, আমরা স্বাধীনতার পূর্ব থেকে নদী গবেষণা ইনস্টিটিউট আছে। তারপরে এই সরকারের পানি সম্পদ মন্ত্রণালয় বলে অন্যান্য মন্ত্রণালয় কিছু ট্রাস্টি প্রতিষ্ঠান আছে, ধরুন IWM, তারপরে CGIS, অর্থাৎ সবাই নদীর জন্য কাজ করতেছে, কিন্তু আমরা কোনো মানে কি বলে দৃশ্যমান ফলাফল পাচ্ছি না। সেটা এখন এই যে সংস্থাগুলো, সেই সংস্থাগুলো কি মানে শক্তির অভাব, মানে যতটুকু শক্তি আছে সেই শক্তিটুকু কি ব্যবহার করছে না? মানে অনেকে অনেকভাবে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেন। আমি স্যার আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনার মন্তব্যটা কি এই বিষয়ে, আসলে বাস্তবায়নকারী সংস্থাসমূহ সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। আমি বিশেষভাবে ক্লাইমেট চ্যানেলকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আজকে এই বিষয়ের উপর একটা বিশেষ ওয়েবিনার আয়োজন করার জন্য। একই সাথে আজকে যারা অংশগ্রহণ করেছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আসলে বাংলাদেশ নদীমাতৃক বাংলাদেশ, আমাদের বাংলাদেশের আগে নদীমাতৃক শব্দটা জুড়ে দেওয়া হয়, অর্থাৎ এটার মাধ্যমে আমি আমাদের এজাজ ভাই অনেকগুলো উপমা দিয়েছেন, আমি এদিকে যাচ্ছি না। নদীমাতৃক বাংলাদেশকে আমরা যদি এগিয়ে নিয়ে যেতে হয়, বাংলাদেশকে যদি আমরা সাস্টেইন করতে হয়, তাহলে কিন্তু নদীকে বাঁচাতে হবে।
অর্থাৎ আমাদের বাংলাদেশ সরকারি ভাবে হোক বেসরকারি মেইন স্ট্রিম অ্যাক্টিভিটিসের মধ্যে অন্যতম কিন্তু নদী রক্ষা। হ্যাঁ, আমি যদি উদাহরণ দিই, আপনি যথার্থই বলেছেন, যদি আমরা মিনিস্ট্রি এবং বিভাগগুলো যদি সরকারি মিনিস্ট্রি এবং বিভাগগুলোকে যদি আমরা নদী রক্ষার সাথে সম্পর্কিত আমি যদি একটু করে বলতে চাই, আমি প্রথমে একটু ওভারঅল যদি বলি, প্রথম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ সরকারি বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগ, লোকাল কমিউনিটি, এনজিও, রিসার্চ অর্গানাইজেশন, সোশ্যাল অর্গানাইজেশন, ল অ্যান্ড জাস্টিস এবং মিডিয়া, আমাদের সবার কিন্তু দায়িত্ব নদী রক্ষা করা। আমি যদি সরকারি মিনিস্ট্রি এবং বিভাগগুলোর জন্য যদি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, যেমন মিনিস্ট্রি অফ ফিশারিজ অ্যান্ড লাইভ স্টক, ওনাদের মেইন অন্যতম কাজ কিন্তু নদীকে নিয়ে, কারণ নদী থাকলে মাছ থাকবে, নাহলে আদারওয়াইজ আমাদের যেই অন্যতম আমাদের যেই এই মৎস্য সম্পদ, এই যে ইলিশ, সেটা কিন্তু নদী কেন্দ্রিক। আমরা নদীকে যদি রক্ষা করতে না পারি, তাহলে আমাদের ইলিশ কখনো আমাদের রক্ষা করা সম্ভব না। মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট এন্ড ফরেস্ট, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্টের অন্যতম কাজ নদী রক্ষা করা, এবং ডিপার্টমেন্ট অফ ফরেস্টের ইনভলভমেন্ট আছে আমাদের নদী, যেমন ডলফিন এবং এই যে সমুদ্রের মধ্যে তিমি মরে বেশি আসছে, এই ক্ষেত্রে আমাদের ডিপার্টমেন্ট অফ ফরেস্ট কিন্তু অনেকটা ইনভলভ আছে। মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্স, এখানে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড রয়েছে, তাদের প্রধানত কাজ কিন্তু নদীকে কেন্দ্র করে। তারপরে ওনাদের দুটো ট্রাস্টি অর্গানাইজেশন রয়েছে, আইডব্লিউ এবং সিএজিএস, এবং আরেকটা ন্যাশনাল রিসার্চ অর্গানাইজেশন রয়েছে, বাংলাদেশ রিভার রিসার্চ ইনস্টিটিউট। তারপরে মিনিস্ট্রি অফ এলজিডি, যেখানে ওয়াসা এবং লোকাল গভর্নমেন্ট ডিভিশনের অন্যতম কাজ কিন্তু আমাদের নদী কেন্দ্রিক। তারপরে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের অন্যতম কাজ কিন্তু নদী কেন্দ্রিক। মিনিস্ট্রি অফ ল্যান্ড, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, যার জন্য ওনারা নদীর গুরুত্ব বুঝে রিভার পুলিশ এস্টাবলিশ করেছে। মিনিস্ট্রি অফ শিপিং এর অধীনে আমাদের ন্যাশনাল রিভার কনজারভেশন কমিশন গঠিত হয়েছে। মিনিস্ট্রি অফ রোডস অ্যান্ড হাইওয়ে, আমাদের রোডস অ্যান্ড হাইওয়ে যে যারা ইঞ্জিনিয়ার আছে, যারা পলিসি মেকিং লেভেলে আছে, তাদের অন্যতম কাজ কিন্তু নদীর কনজার্ভ করে আমাদের রোডস এবং ব্রিজগুলো তৈরি করা। এবং এরপরে যে নদীকেন্দ্রিক যতগুলো আইন রয়েছে, এগুলোর বাস্তবায়নের জন্য তো আমাদের কোর্ট রয়েছে। আমি জাস্ট এট এ গ্ল্যান্স আপনাকে আমি যে জিনিসটা বুঝাতে চাই, আমাদের নদী কেন্দ্রিক, নদী নির্ভর অনেকগুলো মিনিস্ট্রি এবং বিভাগ আমাদের রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও যেটা সত্য, সেটা হচ্ছে এতগুলো মন্ত্রণালয় এবং বিভাগ সংস্থা জড়িত থাকলেও নদীকে কেন্দ্র করে কিন্তু আমরা নদীকে আজ পর্যন্ত সত্যিকার ভাবে আমরা নদীকে কনজার্ভ করতে আসলে আমরা ব্যর্থ হয়েছি। যেটা আমাদের প্রাক্তন নদী কমিশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয় রয়েছেন, উনি কিছুদিন আগে বলেছেন আমাদের প্রায় 777টি নদী বর্তমানে ওনারা অস্তিত্ব খুঁজে পেয়েছেন। আমরা যদি 776টা নদীর যদি একটা করে নদীর যদি আমরা যদি 5-10 বছরের যদি আমরা হিসাব নিই, তাহলে কিন্তু আমরা একটা নদীর ক্ষেত্র আমরা কোনো পজিটিভ ইন্ডিকেটর আমরা পাবো না। তার মানে আমি জাস্ট ব্যর্থতা, আমরা কি সফল নাকি ব্যর্থ, এই জিনিসটা বোঝানোর জন্য এই বিষয়টা নিয়ে আসছি। একটা নদীকেও কিন্তু আমরা কোনো পজিটিভ ইন্ডিকেটর আমরা যোগ করতে পারবো না। যদিও বা জাতীয় নদী রক্ষা কমিশন অত্যন্ত সফলভাবে এই যে দখলদারদের তালিকা প্রকাশ করেছিলেন, যেটা আমাদের এজাজ ভাই যথার্থভাবেই বলেছেন, ওনার সময়ে নদীকে যেভাবে সামনের দিকে নিয়ে আসছিলেন, মেইন স্ট্রিমে নিয়ে আসছিলেন, কিন্তু আবার ঠিক উনি যাওয়ার কয়েক মাসের মধ্যে আমরা ঠিক 3 বছরে যতটুকু আগে গেছিলাম, ঠিক আমার মনে হয় 3 মাসে আমরা ঠিক ততটুকু পিছিয়ে গেছি। এবং আমি যদি একটু বলি, এক্ষেত্রে জাতীয় নদী রক্ষা কমিশন গঠন হয়েছিল কিন্তু একটা পলিসি মেকিং লেভেলে, অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে কিন্তু নদীকে কনজার্ভ করার জন্য। আরেকটা প্রতিষ্ঠান আমাদের বাংলাদেশে আছে, যেটা এখনো পর্যন্ত অথচ অনেক পুরনো একটা প্রতিষ্ঠান, যেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে কিন্তু এই নদী আমাদের জাতীয় ইনস্টিটিউট অফ রিভার রিসার্চ ইনস্টিটিউট, যেটা নদী গবেষণা ইনস্টিটিউট, যেটা এস্টাবলিশড হয়েছে। এটার মিশন এবং ভিশন যদি আপনি দেখেন, বাংলাদেশের নদীগুলো রক্ষা করা, নদীর যত রকমের সিদ্ধান্ত আছে সবগুলো সিদ্ধান্ত বাস্তবায়ন করা, এবং গ্রাসরুট লেভেল থেকে শুরু করে যত রকমের গবেষণা কাজ আছে সবগুলো গবেষণা কাজ করার অন্যতম জাতীয় প্রতিষ্ঠান কিন্তু এই বাংলাদেশ রিভার রিসার্চ ইনস্টিটিউট, এই প্রতিষ্ঠানটা। কিন্তু আজ পর্যন্ত এখানে ম্যান পাওয়ার দিক দিয়েও যদি আমরা দেখি, বিশাল একটা ম্যান পাওয়ার এখানে ইনভলভ আছে, একজন মহাপরিচালক আছেন, হ্যাঁ, কিন্তু আজ পর্যন্ত নদী রক্ষার জন্য এই প্রতিষ্ঠানের কোন রকমের ভূমিকা আছে কিনা, সেটা আমরা যারা নদী নিয়ে কাজ করি আমাদের কাছে যেমন প্রশ্নবিদ্ধ, অন্যদের কাছে আমার মনে হয় না মানে তেমন কোনো উল্লেখযোগ্য কোনো কিছু ওনার এই প্রতিষ্ঠানের আমরা পেয়েছি। এর পরিবর্তে দুটো ট্রাস্টি প্রতিষ্ঠান, আইডব্লিউএম এবং সিইজিআইএস, দুটো ট্রাস্টি প্রতিষ্ঠান আমরা দেখি।
IWM হচ্ছে এই বিভিন্ন বিভিন্ন সংস্থা মন্ত্রণালয় থেকে যারা অবসরপ্রাপ্ত যারা কর্মকর্তা রয়েছেন তাদের একটা সংস্থা যেটা ট্রাস্টি, এবং তারাই দেখতেছি আমরা যেটা বাংলাদেশের নদী রক্ষা, বাংলাদেশের পরিবেশ, বাংলাদেশের জীববৈচিত্র্য রক্ষা, যত রকমের সরকারি লেভেলে যত প্রজেক্ট প্রকল্প হয় সবগুলো প্রকল্পের ওনারাই কিন্তু অন্যতম একটা সংস্থা হিসেবে কিন্তু আবির্ভূত হয়। হ্যাঁ, বিশাল একটা। এই ক্ষেত্রে আমরা অর্থাৎ মূল কাজ ছিল কিন্তু নদী বাংলাদেশ রিভার রিসার্চ ইনস্টিটিউটের, কিন্তু এইটার পরিবর্তে হয়ে গেছে একটা ট্রাস্টি অর্গানাইজেশনে যেটা IWM নামক প্রতিষ্ঠান। এটার ফলে কি হচ্ছে, এবং এটা আমি যদি কেন এই প্রতিষ্ঠান আমাদের জাতীয় প্রতিষ্ঠানকে বাদ দিয়ে একটা ট্রাস্টি প্রতিষ্ঠানকে দিয়ে এই সমস্ত কাজ করানো হচ্ছে, যার জন্য আমরা নদী রক্ষার আমি মনে করি এই জায়গায় আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। এই ব্যর্থতার পিছনে আমি যদি আমাদের নদী গবেষণা ইনস্টিটিউটের যদি দেখি, এখানে যেই যাকে প্রধান হিসেবে কিন্তু নিয়োগ করা হয়েছে উনি একজন জয়েন্ট সেক্রেটারি লেভেলের প্রথমত, এবং একটা রিসার্চ অর্গানাইজেশন যেটা নদী নিয়ে একটা পলিসি মেকিং লেভেলের যত রকমের সিদ্ধান্ত সবগুলো সিদ্ধান্ত দিবেন, এই জায়গায় যাকে মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ওনার আসলে ব্যাকগ্রাউন্ড কি, ওনার ওই জীবনীতে কিন্তু কোথাও উল্লেখ নাই ওনার আদৌ নদী সংক্রান্ত কোনো ওনার ব্যাকগ্রাউন্ড আছে কিনা, এবং ওনার তো পিএইচডি নাই। ওনার পিএইচডি নিয়ে একজন জয়েন্ট সেক্রেটারি একজন কর্মকর্তাকে সরকারি জাস্ট একজন কর্মকর্তা হয়তো নন সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ডের হতে পারে, আমি জানি না, এরকম একজন ব্যক্তিকে বসায় দেওয়া হচ্ছে। তাহলে ওইরকম একজন ব্যক্তিকে যখন এরকম একটা ইনস্টিটিউটের গবেষণা প্রতিষ্ঠানের প্রধান করে যখন বসায় দেওয়া হয়, তাহলে কিন্তু এখান থেকে আর আমরা জাতি হিসেবে আমরা কিছু আশা করতে পারি না। অথচ আমাদের প্রয়োজন ছিল এই যে স্বাধীন জাতীয় নদী রক্ষা কমিশন, যেটা সত্যিকার ভাবে আমরা নদী রক্ষা করতে হলে স্বাধীন জাতীয় নদী রক্ষা কমিশন আসলে অত্যন্ত প্রয়োজন। সেটা কোনো মিনিস্ট্রির অধীনে না। হ্যাঁ, এবং আর গবেষণা এবং পলিসি এই ধরনের যত রকমের সিদ্ধান্ত আসবে সবগুলো আসবে এই প্রতিষ্ঠান থেকে। আমাদের সেই প্রতিষ্ঠানগুলো আসলে কার্যকরী না হয়ে উল্টা IWM এবং CEGIS অন্যান্য প্রতিষ্ঠানগুলো আমাদের আসলে সক্রিয় হয়ে গেছে। ঠিক আমাদের যেখানে মাথাটা সোজা থাকার কথা, পাটা নিচের দিকে থাকার কথা, হয়ে গেছে আমরা উল্টা, অর্থাৎ পা দুইটা হয়ে গেছে উপরের দিকে, মাথাটা হয়ে গেছে নিচের দিকে, যার জন্য আমি মনে করি আমাদের নদীর এই অবস্থা। আমি একটু শর্ট করছি। আমার সুনির্দিষ্ট আমাদের যদি নদীগুলো রক্ষা করতে হয়, আমাদের আসলে একটা প্ল্যাটফর্ম দরকার। আমাদের স্বাধীন নদী রক্ষা কমিশন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বাংলাদেশের জন্য। স্বাধীন নদী কমিশন গঠন করতে হবে, এবং বাংলাদেশের এই যে এতগুলো মন্ত্রণালয় সমন্বয় করার জন্য নদী বিষয়ক একটা মন্ত্রণালয় অত্যন্ত সময়ের দাবি বলে মনে করি। আমরা যদি বাংলাদেশের নদী রক্ষা করতে চাই, বাংলাদেশকে যদি আমরা সাস্টেইন করতে চাই, তাহলে নদী বিষয়ক একটা মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর নদীর যত রকমের পলিসি মেকিং লেভেলের যত গবেষণা কাজ হবে সবগুলোর জন্য নদী গবেষণা ইনস্টিটিউটকে কার্যকর করা অত্যন্ত সময়ের দাবি যদি আমরা নদীগুলো রক্ষা করতে চাই। আর আমাদের নদী রক্ষার জন্য আসলে একাডেমিক যেই যোগ্যতা সম্পন্ন মানুষ, ম্যান পাওয়ার, সেটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এখন মনে করি। আমাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, এখানে নদীর সরাসরি নদী নিয়ে কোনো ডিগ্রি কিন্তু আমাদের এখনো পর্যন্ত বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানে দেওয়া হয় না। বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে দেওয়া হয়, ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট থেকে দেওয়া হয়। আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এনভায়রনমেন্ট, বিভিন্ন আমাদের প্রাণীবিদ্যা, এনভায়রনমেন্ট, উদ্ভিদবিদ্যা, বিভিন্ন বিভাগের ছোট ছোট করে করা হয়, মানে একাডেমিক অ্যাক্টিভিটি কাজগুলো করা হয়। আসলে এই ধরনের কাজ দিয়ে হবে না। এই ক্ষেত্রে বাংলাদেশের নদীগুলোর জন্য, কারণ বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশকে যদি টিকে রাখতে হয়, আমাদের আসলে বিশ্ববিদ্যালয়গুলোর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। এক্ষেত্রে আমাদের নদী বিষয়ক বিভাগ খোলা অত্যন্ত সময়ের দাবি। আমি এই কয়েকটা বিষয় আজকে দৃষ্টি আকর্ষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ স্যার। আমরা এই পর্যায়ে চলে যাব আমাদের আজকের আরেকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যানেলিস্ট, এবং আমরা ওনার যে আমলে, আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন উনি জাতীয় নদী রক্ষা কমিশনের প্রাক্তন চেয়ারম্যান। ওনার আমলটা অনেকটা আমরা সবাই বলি যারা নদী নিয়ে কাজ করি যে একটা স্বর্ণযুগ জাতীয় নদী রক্ষা কমিশনের ক্ষেত্রে। উনি অনেক কিছু শুরু করে দিয়েছেন, তবে সেই ধারাবাহিকতাটা রক্ষা হচ্ছে না, এখন হবে কিনা সেটাও অনেকে সন্দিহান। তবে সেই জায়গা থেকে আমরা যেহেতু বাস্তবায়নকারী সংস্থা নিয়ে আলোচনা করছি, স্যারের কিন্তু বাস্তবায়নকারী সংস্থাসমূহের সাথে চিঠি আদান প্রদান অনেক হয়েছে, এবং তাদের সাথে যেই কথাবার্তা অনেক হয়েছে, সেই জায়গায়
আমি মনে করি একজন অ্যাক্টিভিস্টের চেয়েও স্যারের অভিজ্ঞতা বেশি, যে বাস্তবায়নকারী সংস্থা সমূহ কি স্যারকে কথা শোনাতে পেরেছিলেন, তারা কি শেষ পর্যন্ত স্যারকে সহযোগিতা করেছিলেন, মানে নদীকে সহযোগিতা করেছিলেন কিনা, সেই বিষয় সম্পর্কে স্যারের কাছ থেকে আমরা একটু শুনবো। আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন। প্রথমে আমি আজকে এই যে আপনারা ক্লাইমেট চ্যানেল নামে যে বাংলা ভার্সনটা আপনারা শুরু করলেন, যে কনভেনশন, তো আমি আসলেই আমি খুব আনন্দিত যে আপনারা গ্লোবালি এরকম একটা আপনারা উদ্যোগ নিয়েছেন। আমি মনে করি যে আজকে যারা সম্মানিত আজকে স্পিকার যারা কথা বললেন সবাই আমার সুপরিচিত এবং আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, তাদের গভীর জ্ঞান রয়েছে এক্ষেত্রে এবং তাদেরকে নিয়েছেন। এইমাত্র মঞ্জুর কিবরিয়া ভাই কথা বললেন, আমাদের কথা বললেন, আমাদের আরডিআরসি চেয়ারম্যান ইজাজ সাহেব, লিয়াকত সাহেব। সো এবং আপনি যে কাজগুলো করে যাচ্ছেন, আপনাদের সবার সাথেই নদী রক্ষা কমিশনে থাকতে আমাদের একটা সমন্বয়ের মাধ্যমে যে কাজগুলো আমরা করার চেষ্টা করেছি, এগুলো আপনারা এটার প্রমাণ এবং আজকে আপনারা সেগুলোর কিছুটা ব্যক্ত করেছেন। আসলে ব্যক্তি মুখ্য নয়, মুখ্য হচ্ছে প্রতিষ্ঠান। নদীকে যদি বাঁচাতে হয়, এবং নদী নিয়ে আমি একটু কথা বলবো তার আগে আমি প্রারম্ভিকভাবে দু একটা কথা বলি যে নদীকে যদি বাঁচাতে হয় আমাদের প্রথম দরকার হচ্ছে একটা ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ, এবং এই ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচের মাধ্যমে কিন্তু আমাদের এগোতে হবে। এখন নদী নিয়ে আমরা যখন আলোচনা করব, নদীর গুরুত্বটাও আমাদের বুঝেই কিন্তু সেই ইনস্টিটিউশনকে কাজ করতে হবে, সেই ইনস্টিটিউশনকে ক্ষমতায়ন করতে হবে, এবং সেই ইনস্টিটিউশন যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, আইনের প্রয়োগ করতে পারে, সবার সহযোগিতা পায়, কোঅপারেশন, এইটি কিন্তু লাগবে সবার। তো এই নদী হচ্ছে এমন একটা জায়গা, আমরা দেখছি যে এই নদী আমাদের ঐতিহ্য, নদী আমাদের অস্তিত্ব বলবো এক কথায়, এবং নদী আমাদের মান, নদী আমাদের ধন, এবং নদী কেন্দ্রিক আমাদের সভ্যতা। ফলে আমাদের সবকিছু, আপনারা যে কথা বলেছেন ইতিমধ্যে এটা উচ্চারিত হয়েছে, আমি আর সময় নিতে চাই না সেইগুলো বলে। তবে আমাদের আমরা যে স্বাধীন রাষ্ট্র, স্বাধীন বাংলাদেশ, সেই স্বাধীন বাংলাদেশের যে প্রেক্ষাপট রচিত হয়েছে, যেটা এজাজ প্রথমেই বলেছেন, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, এইটি আমরা একেবারে ছাত্র হিসাবে জাতির জনক বঙ্গবন্ধুর নির্দেশনা নিয়ে আমরা কিন্তু সেই 68-এ 69-এ মাঠে ময়দানে এখানে সেখানে প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই স্লোগান দিয়ে আমরা বেরিয়েছি। এর মানে কি? তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, অর্থাৎ বাংলাদেশের যে স্বাধীনতা, তার যে সার্বভৌমত্ব, তার যে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, এইখানে কিন্তু নদী হচ্ছে একেবারেই প্রথম এবং প্রধান, অন্যতম। কারণ নদী আমার ধন, মান, জন, বল, নদী আমার সবকিছু, আমার সভ্যতা, আমার কমার্স, আমার ইকোনমি, এভরিথিং। সেই আমার জেনারেশনকে যদি বাঁচাতে হয় তাহলে এই নদী কিন্তু আমাদের সম্পদ এবং নদী আমাদের সম্বল। ফলে নদীকে ভুললে হবে না। নদী মানে যে ওয়াটার রিজার্ভার, নদী মানে পানি, পানি মানে তার সুন্দর ব্যবস্থাপনা থাকতে হবে, এবং এই সবকিছু আবার হচ্ছে পরিবেশের অন্যতম উপাদান। ফলে আমরা এক কথায় যদি বলি যে আজকে পরিবেশ নিয়ে পুরো বিশ্ব যেভাবে এগিয়ে গেছে, আমরা প্যারিস এগ্রিমেন্টের কথা যদি আমরা বলি, এই সেদিন হলো, আমরা সেটির উপর আমাদের বুঝতে হবে যে ক্লাইমেট চেঞ্জ ইস্যুস গুলো যেভাবে এসছে, গ্লোবাল ওয়ার্মিং এর যে ব্যাপারটা, সেই পারস্পরিক বিবেচনায়, বাংলাদেশের পারস্পরিক বিবেচনায় আমাদের বুঝতে হবে নদীকে, নদীর পানি ব্যবস্থাপনাকে বুঝতে হবে, এবং যে অর্গানাইজেশন গুলো আছে তাহলেই বুঝতে হবে যে নদী এই কাজগুলো করার জন্য যে অর্গানাইজেশন গুলো পার্লামেন্টে, মহান পার্লামেন্ট আইন করে যাদেরকে ক্ষমতা দিয়েছে, জনগণের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, সরকারের পক্ষে, তাদের উপরেই কিন্তু নির্ভর করছে এই নদী পানির পরিবেশের সুব্যবস্থাপনা। এখন তারা যদি অ্যাক্টিভলি, ডাইনামিক ভাবে কাজ করেন এবং বুদ্ধিমত্তার সাথে, তাদের যদি সেই পর্যায়ের, আমি যেটা বলি, এক্সপেরিয়েন্স তাদের থাকতে হবে, সবচেয়ে বড় কথা হবে তাদের মনোবল থাকতে হবে, স্বচ্ছতা থাকতে হবে, তাদের বুঝতে হবে তাদের অ্যাকাউন্টেবিলিটি আছে জনগণের কাছে, প্রতিটি মানুষের কাছে।
আবার আমাদের কনস্টিটিউশনাল যে রায়, কনস্টিটিউশনে 18 কত কিন্তু 18 এতে কিন্তু স্পষ্ট ভাবে বলে দেওয়া আছে এই যে পরিবেশ এবং জীব বৈচিত্র্যকে সংরক্ষণ করাবেন, এর উন্নয়নের কথা বলে দেওয়া আছে। ফলে সংরক্ষণ অ্যাজ ওয়েল অ্যাজ উন্নয়ন, সেই জন্য যে প্রতিষ্ঠানগুলোর কথা আপনারা বলেছেন, এই সকল প্রতিষ্ঠানদেরকে নিয়ে একেবারে মাঠ পর্যায়ে থেকে আমার পর্যায়ে গত 3 বছরে আমি কাজ করেছি। বিশাল এই প্রতিবেদন, এটা আপনারা জানেন যে 2019-এর প্রতিবেদন আরো ডাবল ছিল, আমি কমিয়ে কিছুটা আমরা আলাদা করে দিয়েছি সার্কুলার হিসাবে, আর একটা প্রতিবেদন হিসাবে এই 1500 পৃষ্ঠার একটা প্রতিবেদন দিয়েছি। 2008-এর মানে 18 যে প্রতিবেদন সেটির বেসিসে কিন্তু আমরা এটা করেছি। ফলে 2018 প্লাস 2019 এই দুটো মিলিয়ে করতে হবে। এখানে নদী, পানি, পরিবেশ নিয়ে যে মূল কথাগুলো সেগুলো কিন্তু চলে এসছে। নদী নিয়ে কিন্তু অনেক কথাগুলো ইতিমধ্যে এসেছে। আপনি জানেন যে আমাদের নাব্যতা কমে গেছে ক্রমহ্রাসমান, এবং আমাদের যেখানে 25,000 কিলোমিটার ছিল নদী, হ্যাঁ, সেই জায়গাটা আপনার, এটা তো ল্যান্ড মিনিস্ট্রিরও আজকের নয়, ল্যান্ড মিনিস্ট্রি কিন্তু 2001-এই এটি বের করেছে যে 25,000 কিলোমিটার আমাদের নদী পথ। তো সেই জায়গাটা আমরা দেখছি এখন 3600, তারপরে 3400 আরো নিচে নেমে এসছে, এবং শুষ্ক মৌসুমে আরো কমে যায়। ফলে সেরকম একটা অবস্থা যখন এসছে, তাহলে নদী তো 8 ভাগের 1 ভাগে চলে যায়। শুষ্ক মৌসুমে নদী 8 ভাগের 1 ভাগে চলে যায়, তাহলে পানি ধারণ ক্ষমতা 8 ভাগের 1 ভাগে চলে যায়, কিন্তু 8 ভাগের 1 ভাগের চেয়েও পানি কমে যায়। এর কারণটা কি? কারণ নদী 8 ভাগের 1 ভাগ হয়ে গেল, নদীর যে মানে নাব্যতা, এই নাব্যতা আবার আসমান, কারণ এখানে অনেক আপনারা জানেন যে পলিউটেন্ট আছে, সেই পলিউশনের কারণে সি বেডটা অনেক রাইজ করেছে। তো এইটি একটা বাস্তবতা আমাদের জন্য। আবার অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে নদী তাহলে দখল হয়ে গেছে। এই দখল হয়ে যাওয়ার পরে নদী সংকুচিত হয়ে গেছে দুদিক থেকেই। এখন আমি দেখছি যে সংকুচিত হওয়ার পরে অপর একটা বিষয় ঘটেছে, কারণ আমাদের তো মানে কিছু সিজনাল ভেরিয়েশনস আছে নদীর ক্ষেত্রে, পানির ক্ষেত্রে, প্লাবনের ক্ষেত্রে এবং মানে শুষ্কতার ক্ষেত্রে। আমরা দেখছি শুষ্ক মৌসুমে নদী শুকিয়ে যায়, একটা শুষ্ক অবস্থা, তখন কিন্তু এটা দখলের একটা অবস্থা আরো তৈরি হয়ে যায়, এবং যে যেখানে পারে যতক্ষণ দখল করে নিয়ে যায়। আবার বন্যার সময় যখন রেনি সিজনে তখন বন্যা চলে আসে, এবারও আমরা দেখছি। ফলে এই বন্যার সময় তখন পানি কোথায় যাবে? সে তো নদী তো ভরাট হয়ে গেছে। সেই যে একটা অবস্থা, এটি আমাদের মোকাবেলা করতে হচ্ছে। বাংলাদেশের ওই যে যেটা বললাম, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, আবার যেটি অন্নদা শঙ্কর রায় বলেছিলেন, সেটি আবার আমি আবারও বলতে চাই, যেটি অলরেডি ইজাজ বলেছেন, যে যতকাল রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। তাহলে জাতির জনক বঙ্গবন্ধু যে কীর্তি, এই কীর্তির সাথে কিন্তু আমাদের এই যে নদী, আমাদের ভূখণ্ড, আমাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি এবং আমাদের পানি ব্যবস্থাপনা এবং আপার রাইপিরিয়ান থেকে পানি পাওয়ার যে ড্রেনেজ সিস্টেমটা, সেটা ইনট্যাক্ট পাওয়া পানি ব্যবস্থাটা, এবং আমাদের যে পানি সম্পদ সেটি আমরা যথাযথভাবে যাতে সংরক্ষণ করতে পারি, তার সাথে কিন্তু এটা সম্পৃক্ত। ফলে যে অর্গানাইজ ইতিমধ্যে বাংলাদেশে অনেকগুলো ভালো কাজ হয়েছে। গত 12 বছর যদি আমরা জানি, আমরা দেখছি যে স্বাধীনতার পর থেকে আস্তে আস্তে আমরা গত 3-4 দশকের মধ্যে আমাদের এই নদীর এই করুণ দশা কিন্তু হয়েছে, এবং আমাদের নদী ব্যবস্থাপনা তাহলে আমরা দেখছি যে এটা কিন্তু স্বাধীন নয়। কারণ স্বাধীনতার পরে আমরা যে ভূখণ্ডটা পেয়েছি, আমাদের নদী পদ্মা মেঘনা যমুনা, এটা একেবারে আপার থেকে সেই জায়গাটা কিন্তু কর্ডনিং সিস্টেমের ফলে আমাদের এই পানি ব্যবস্থা এবং প্রবাহে আঘাতপ্রাপ্ত হচ্ছে, ঘাত প্রতিঘাত তৈরি হয়েছে। যদিও ইতিমধ্যে অনেক ব্যবস্থাপনা সরকার ডায়ালগ করেছে, কনসালটেশন করেছে, এবং জেআরসির কথা বলা হয়েছে, এখনো সেটা চলমান আছে, আগামী দিনেও সেটি করবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা ডাইনামিক নেতৃত্বের ফলে আমরা দেখেছি 1996-তে কিন্তু একটা গঙ্গেজ শেয়ারিং হয়েছে ট্রিটি, কিন্তু চেষ্টা করার পরেও কিন্তু আমাদের তিস্তাটা এখনো হয়নি, এটি বাস্তবতা। কিন্তু সেটি নিয়ে কিন্তু এখন আলাপ আলোচনা চলছে, এগিয়ে আসছে। আমরা জানি না, হয়তো হবে এক কান্ট্রির সাথে অথবা একাধিক কান্ট্রি আছে। ইন্ডিয়া হতে পারে আমাদের একেবারে পরম বন্ধু, এবং প্রতিনিধি চায়না হতে পারে, এবং নেপাল। এবং আমি মনে করি যে এই যে আমাদের রিজিওনালি যে ব্যাপারটা, রিজিওনালি সাব রিজিওনালি, এইটি কিন্তু আমাদের মানে কি বলে জেআরসির মাধ্যমে, এবং আমি মনে করি যে এই সকল দেশের প্রতিনিধিদের নিয়ে সিভিল সোসাইটি
এবং সিভিলিয়ান যে অ্যাপ্রোচ, সেটি কিন্তু আমাদের আজকে আস্তে আস্তে ধীরে ধীরে আমি মনে করছি সরব হয়ে উঠছে। সেই জায়গাটায় আরো আমার মনে হয় আমাদের কোঅর্ডিনেশন দরকার। আমাদের যদি একটা বলবো যে পারস্পরিক যে একটা সমঝোতা, সেই জায়গাটা যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে আমি মনে করি, এবং সেটা সম্ভব বলে আমি মনে করি। কারণ আপনি দেখবেন বাংলাদেশে অনেকগুলো হিস্ট্রি কিন্তু তৈরি হয়ে গেছে ইতিমধ্যে, এবং হাইকোর্ট আপনারা জানেন যে হিস্টোরিক্যাল জাজমেন্ট দিয়েছে, স্যালুট টু হাইকোর্ট অ্যাজ এ সিটিজেন অফ দি কান্ট্রি, নট অ্যাজ দ্য চেয়ারম্যান অলসো। যদিও আমার মানে চেয়ারম্যানশিপের সময় আপনারা দেখেছেন যে দুটো জাজমেন্ট এসেছে, এটা 13,989 2016 যেটি, এটা 2019 যেটি হয়েছে, তারপরে সুপ্রিম কোর্টের যে আদেশটা হয়েছে 3039। তো সেটি কিন্তু একটা বিশাল ব্যাপার, এবং সেই জায়গাটায় নদীকে লিভিং বিং ঘোষণা করা হয়েছে, লিভিং এবং নদী জুরিস্টিক পার্সন ঘোষণা করা হয়েছে। এবং আপনারা দেখেছেন যে এই গার্জিয়ানশিপ জাতীয় নদী রক্ষা কমিশনকে দেয়া হয়েছে। এবং আপনারা আরো জানেন যে এই নদীকে একেবারে পাবলিক ট্রাস্ট প্রপার্টি যে ডক্ট্রিন, তার আওতায় এনে এটাকে পাবলিক প্রপার্টি ডিক্লেয়ার করা হয়েছে। ফলে বাংলাদেশে এখন নদী লিভিং বিং এবং পাবলিক প্রপার্টি, ফলে এই পাবলিক প্রপার্টিকে রক্ষা করার দায়িত্ব প্রতিটি নাগরিকের। সেটা আমাদের কনস্টিটিউশনের 18 ক এবং 21 যে আর্টিকেল আছে, অনুচ্ছেদ, সেখানে স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে জাতীয় সম্পদকে রক্ষা করার জন্য প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আছে। ফলে আজকে যারা আমরা মিলিত হয়েছি, এবং দেশের বাইরে যারা বাংলাদেশিরা আছেন, বাংলাভাষীরা আছেন, প্রত্যেকেরই কিন্তু আজকের একটা দায়িত্ব রয়েছে। আমি মনে করি সেই দায়িত্বের অংশ হিসাবে আপনারা আজকে এই যে একটা চ্যানেল, ক্লাইমেট চ্যানেল নামে যেটা আপনারা ওপেন করলেন, আমি মনে করি যে এটি চলমান থাকবে। আলাপ আলোচনায় সবার মতামত চলে আসবে, এবং একটা জনগণের মধ্যে একটা সচেতনতা গড়ে উঠবে, সিভিল সোসাইটির মধ্যে একটা সচেতনতা গড়ে উঠবে, এবং পরিবেশবাদী নদী প্রেমী যারা, নদী নিয়ে আপনারা যারা কাজ করছেন, তারা আরো অর্গানাইজড হতে পারবেন। এবং এই জায়গাটায় স্বচ্ছতা দরকার, জবাবদিহিতা দরকার। এই জায়গাটায় আইনের যে কন্ট্রাডিকশনস গুলো ছিল, সেই কন্ট্রাডিকশনস গুলো কিন্তু মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ব্যাখ্যা করে দিয়েছেন ইতিমধ্যে। এবং আপনি দেখবেন আমাদের 2019 রিপোর্ট, 18 রিপোর্ট, আপনি দেখবেন একাধিক আদেশ দ্বারা আমরা ওয়েল এক্সপ্লেন করে দিয়েছি একবারে। এবং স্টেট অ্যাকুইজিশন এন্ড ফিনান্সি অ্যাক্ট, ওয়াটার অ্যাক্ট 2013, এবং জাতীয় নদী রক্ষা কমিশন আইন, তারপরে আরো কত জীব বৈচিত্র্যের এই যে আইন, আরো কতগুলো আইন ইতিমধ্যেই হয়েছে। জাতীয় জনক বঙ্গবন্ধু কন্যা, আজকে অনারেবল প্রাইম মিনিস্টার, তার নেতৃত্বে কিন্তু পার্লামেন্টে এই আইনগুলো পাশ হয়েছে। ফলে আমাদের আইনের ভিত্তি অত্যন্ত শক্ত, অত্যন্ত শক্তিশালী। আপনারা যথার্থ এটি বলেছেন। তাহলে এই শক্তিশালী আইনের প্রয়োগ হচ্ছে না কেন, এবং প্রয়োগ করা সম্ভব। এবং আজকে যে জেলা প্রশাসন যারা নদী রক্ষা করবেন, নদী রক্ষা করার যাদের দায়িত্ব, নদীর পজিশন নেওয়া যাদের দায়িত্ব, ইমিডিয়েট পজিশন নেওয়া যাদের দায়িত্ব, নদী ভেঙে গেলে আবার নদী যদি গড়ে উঠে এবং পয়স্তি হয়, তাইলে তাদের দায়িত্ব এটা থাকা দরকার। এবং এই টোটাল পানি ব্যবস্থাপনা ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের করার কথা, এবং তাদের আবার রেসপেক্টিভ মিনিস্ট্রি আছে, তারা সেটি করবে। এখন সেই জায়গাগুলো, পরিবেশের ব্যাপারটা দেখেন, পরিবেশে এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট আছে, তাদের আইন আছে, এনভায়রনমেন্ট আইন 1995, 2010 এটা করা হয়েছে, রুলস করা হয়েছে। তারপরে তাহলে এইটা হচ্ছে না কেন? তারপরে আমার অভিজ্ঞতা, আমি যেটা দেখেছি, করা শুরু হয়েছিল, এবং আমি 1.5 বছরের মধ্যে যেখানে 63,000 প্লাস আমরা নদীর দখলদারকে তালিকা প্রকাশ করাতে পেরেছি 64টা জেলায়, সবাইকে দ্বারা, এবং তার মধ্যে প্রায় 19,000 আমরা উচ্ছেদ করতে পেরেছি 1.5 বছরের মধ্যে। তার মধ্যে আমাকে সহযোগিতা সবাই করেছেন, সকল জেলা প্রশাসক এবং জেলা কালেক্টর যারা, সেখানে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি, এবং আমি বলবো যে নৌ পরিবহন মন্ত্রণালয়, সবারই সহযোগিতা ছিল সরকারের কম বেশি। তো এইটি যে করা হয়েছে, এইটি যদি চলমান থাকতো, আমি তো মনে করি এর মধ্যে আরো আমাদের এগুলো দরকার ছিল। 19,000 1.5 বছরে আমরা করতে পারলে, আমি তো মনে করি যে একটা রিদম, যেটার কথা আপনারা বললেন, যে একটা ডাইনামিজম তৈরি হয়েছিল, সেইটিকে আমাদের ধরে রাখতে হবে এবং সেটাকে আরো এক্সপেডিট করতে হবে। সেইটা আমাদের প্রফেসর মঞ্জুর ভাই কিন্তু স্পষ্টভাবে তিনি বলছেন, স্পষ্ট কথায় কিন্তু আপনারা বলেছেন যে এইগুলো এখন হচ্ছে না।
তো এইগুলো যদি না হয় তাহলে জবাবদিহিতায় কিন্তু আনতে হবে, প্রতিটি নাগরিকের কাছে কিন্তু জবাবদিহিতা করতে হবে, প্রত্যেকটা সেবককে যারা এইটির দায়িত্বে আছেন, যাদেরকে আইন করে দায়িত্ব দেওয়া আছে তাদের এটা করতে হবে। এবং আপনারা জানেন যে আইনের যে প্রবণতা, মানার যে প্রবণতা, এটা কিন্তু আমাদের ক্ষেত্রে, আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা বলবো এটি কিন্তু ক্রমহ্রাসমান। এই ক্রমহ্রাসমান আইনকে যদি মানাতে হয় তাহলে খুব শক্তিশালী হাতে এই প্রতিষ্ঠান যেগুলো আছে, সংস্থাগুলো যেটা আছে, মন্ত্রণালয়গুলো, সেগুলো তারা বাস্তবায়নের দিকে যেতে হবে। তারা এখানে কোনো ফেভারিটিজম, কোনো নেপোটিজম, অ্যাডমিনিস্ট্রেটিভ অর পলিটিক্যাল, এই যে একটা নেক্সাস, এই নেক্সাসটা পজিটিভ ওয়েতে মানে সিভিল সোসাইটির সাথে এক হয়ে কোঅপারেটিভ ওয়েতে যদি আগামী দিনে এগিয়ে যায়, আমি মনে করি এটি সম্ভব। এবং বাংলাদেশ উদাহরণ হতে পারে পুরো বিশ্বের কাছে একটি, যে বাংলাদেশ তার এই ভূখণ্ডকে, নদীকে, পরিবেশকে রক্ষা করার জন্য একটা উদাহরণ হিসাবে তারা মানে আবার আবির্ভূত হতে পারে। ফলে আমি আমার কথা না বাড়িয়ে আমি যেটি বলতে চাই, আমি বলবো যে কমপ্লায়েন্সের যেটা, এই জায়গাটাতে সবাইকে কাজ করতে হবে, দায় দায়িত্ব আমাদের সবাই আছে, এবং না থাকলে জবাবদিহিতার মধ্যে তাদেরকে নিয়ে আসতে হবে। এবং আইনের যে বিষয়গুলো আছে তাতে আপনারা জানেন আইন নামমাত্র প্রয়োগ করলে হবে না, এবং আইনের প্রয়োগটা হতে হবে যারা সত্যিকার ভাবে বেশি নদীর বেশি বেশি ক্ষতি করছে তাদের থেকে শুরু করতে হবে। এবং কিছু কিছু লোক আছে আপনারা জানেন যে তারা খুব ক্ষমতাশালী, এবং হাইকোর্টের আদেশে স্পষ্টভাবে দিয়েছে যে নদী যিনি দখল করবেন তিনি যত বড় শক্তিশালী হন না কেন, দল মত নির্বিশেষে, তিনি যে দলেরই হন না কেন, তিনি যত যে গোত্রের যে দলের হোক না কেন, তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে, এবং এটা কিন্তু ক্রিমিনাল অফেন্স। আমাদের 1898 সালের যে সিআরপিসি আছে তার 133 ধারায় এটাকে ক্রিমিনাল অফেন্স বলা হয়েছে। সেখানে পুলিশকে দায়িত্ব দেওয়া আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব আছে যে যারা নদী দখল করবেন, নদীর প্রবাহকে যে কোনো ভাবে বন্ধ করবেন, তাদের বিরুদ্ধে তাদেরকে জেলে। কিন্তু সেই আইনের তো আমরা প্রয়োগ দেখছি না। আবার পরিবেশের ক্ষেত্রে আমরা যেটা দেখছি কেবলমাত্র ফাইন করা হচ্ছে, কিন্তু পরিবেশে বলা আছে 2 বছর থেকে 10 বছর পর্যন্ত তাদের ফাইন মানে কি বলে জেলে দিতে পারা যায়। কিন্তু আমি তো জানি যে 2 দিনেরও কাউকে মানে জেল দেয়া হচ্ছে না। ফলে আইনের প্রয়োগটা ওই জায়গাটায় সত্যিকার ভাবে ন্যায়ের ভিত্তিতেই দিতে হবে, এবং এই জাতীয় সম্পত্তি, মানুষের সম্পত্তি, দেশের সম্পত্তি রক্ষা করার জন্য। তা না হলে আমি যেটা বলি, এই কথাগুলো আমি শেষ করছি, বাংলাদেশ কেবলমাত্র যে সমস্যাগুলো আমি বললাম সেই সমস্যাগুলোই নয়, আরো একাধিক মাল্টিপল সমস্যা কিন্তু আমাদের আছে। ক্লাইমেট চেঞ্জ এন্ড গ্লোবাল ওয়ার্মিং এর কারণে হিন্দুকুশ হিমালয়ের যে আপনার আগামী দিনগুলোতে গ্লেসিয়ার্স মেল্টিং যেটা শুরু হয়েছে, যেটা আর্কটিক আল্পস থেকে যেটা অলরেডি শুরু হয়েছে 40% এন্ড অ্যাভাব যেখানে মেল্টিং হয়েছে গত 1 দশকে, এবং আমাদের এই হিন্দুকুশ হিমালয়ে 7 to 10% এর যে মেল্টিংটা হয়েছে, গ্লেসিয়ার্স মেল্টিং, আইস মেল্টিং, এইটি যেভাবে আসবে অতিরিক্ত পানি আমরা আগামী দিনে পাবো। সেই পানিগুলো তাহলে কোথায় যাবে? এবং বর্ষার সিজনে পানিগুলো কোথায় যাবে? তাহলে নদীকে স্যান্ডউইচ করে দিয়ে, নদীর তীরকে আমরা কমিয়ে দিয়ে, পাড়কে বাধাই করে দিয়ে, কমিয়ে দিয়ে আমরা কি করে নদী ব্যবস্থাপনা করবো এবং নদীর উন্নয়ন করব? এবং এই পানিগুলো কোথায় যাবে? যেইখানটায় বলে দেওয়া আছে আপনার যে ক্লাইমেট চেঞ্জ ইস্যুর জন্য কমপক্ষে আগামী 2100 এর মধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কোস্টাল রিভারে 17% অফ দ্য টোটাল ল্যান্ড উইল বি সাবমার্জড, এবং সেখানে স্যালিনিটি বেড়ে গেছে, আপনার স্যালিনিটি বেড়ে গেছে, টার্বিডিটি বেড়ে গেছে, এবং 2.4 এই যে মানে মেট্রিক টন, যেটা এই 2.4 বিলিয়ন মেট্রিক টন যে আমরা এখন স্লাশ সিল সেডিমেন্টেশন পাচ্ছি, সেটি ব্যবস্থাপনায় তো আমাদের যেতে হবে। এবং সেই জন্য কিন্তু আমাদের যে প্রকল্পগুলো নিচ্ছে, এই প্রকল্পগুলো সঠিকভাবে হাইড্রোমরফোলজিক্যাল জিও টেকনিক্যাল স্টাডি করে, জনগণের মতামত নিয়ে, তাদের সাথে আলোচনা করে, আপনাদের মতো যারা জানেন প্রতিষ্ঠানের সাথে আলোচনা করে, খোলা মন নিয়ে, এটা মাননীয় প্রধানমন্ত্রী চান। এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তিনি যে নীতি, যে আদর্শ, যেটি ইতিমধ্যে তিনি ডিক্লেয়ার করেছেন, এসেছে আমাদের এই আইনগুলোর মাধ্যমে এবং পলিসি স্ট্র্যাটেজির মাধ্যমে। এবং ডেল্টা প্ল্যান যেটা 2100, সেটা যেটাই হয়েছে ডেল্টা প্ল্যান অত্যন্ত একটা প্ল্যান, একটা ভালো সূচনা হয়েছে। সেইটির মধ্যে থেকে আমাদের হাইড্রোমরফোলজিক্যাল স্টাডি করে, সায়েন্টিফিক স্টাডি করে আমাদের কিন্তু প্রজেক্টগুলো নিতে হবে। এবং এখানে সৎ ব্যক্তিত্ব, যারা জ্ঞানী লোক, যারা বিজ্ঞ লোক, দক্ষ লোক, এই লোকগুলোকে এখানে স্থান দিতে হবে।
কারণ এই জাতীয় সম্পত্তি রক্ষা করার জন্য ওই রকম লোকজন দরকার, নিবেদিত প্রাণ, বুদ্ধিমত্তার সাথে সবাইকে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে তারা কাজ করবেন। তাহলে আমি মনে করি আগামী দিনগুলোতে আমি মনে করি ভয়ের কোনো কারণ নেই। গত 3 বছরে আমরা অনেকখানি এগিয়েছি, আমরা পিছিয়ে নিই, আমরা কিন্তু এগিয়েছি। এখন এই এগোনোর যে জায়গাটা যেভাবে চলছিল, এটা হয়তো বা আপনাদের মাধ্যমে আমিও যেটা মনে করছি একটু থেমে গেছে। করোনাও একটা কারণ, করোনাও বিশাল একটা ব্যাপার, কিন্তু আমি তো যেভাবে আলাপ আলোচনা করে আপনারা এখনো যেভাবে আমি দেখছি যে বলিষ্ঠ ভাবে আপনারা কাজ করে যাচ্ছেন, আমি মনে করি আমাদের যে ফ্লাড, আমাদের যে সাইক্লোন, এবং আপনারা দেখলেন যে এই যে কি বলে গত কয়েক দশকে যেটা হয়েছে, সেটা বলা হয়েছে যে এশিয়া এবং প্যাসিফিক রিজিয়নে কিন্তু বিশ্বের প্রায় 90% ডিজাস্টার হয়েছে, ফলে বাংলাদেশের বাইরে না। এবং বাংলাদেশের যে ইন্ডেক্সটা আছে 2020-তে যেটা প্রকাশ করা হয়েছে, সেই ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান কিন্তু 4th-এ, যে বাংলাদেশ সবচেয়ে 4th-এ কিন্তু ডিজাস্টার হিসাবে আমরা চলে যাচ্ছি। ফলে সেই জায়গা থেকে বাংলাদেশকে মুক্ত করার দায়িত্ব আমাদের সবার। আপনারা এরকম একটা আয়োজন করার জন্য আমি মনে করি এই আয়োজন আরো হওয়া উচিত, জনগণকে আরো সচেতন করে তুলতে হবে, সবাইকে সচেতন করে তুলতে হবে। আমি মনে করি এটা একটা সম্মিলিত চেষ্টা দরকার। শুভ সূচনা হয়েছে, আমি মনে করি আমরা সাকসেসফুল হব, আমরা আশাবাদী। থ্যাংক ইউ সো মাচ। খুদা হাফেজ। ধন্যবাদ স্যার। প্রিয় নদীপ্রেমী বন্ধুগণ, আপনারা এতক্ষণ আমাদের এই আলোচনা শুনছেন ক্লাইমেট চ্যানেলের। আসলে আমরা এই আলোচনাটা আমরা চালিয়ে নিব, যা ধারাবাহিকভাবে এই নদীর আলোচনা, যে ক্লাইমেট চ্যানেল কনভেনশন বাংলা, স্টোরিজ অফ রিভার্স ইন বাংলা, এই আয়োজনটি চলতেই থাকবে এবং আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন পর্ব, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব বিভিন্ন পর্বে। আর আজকের যে আলোচনাটা আমরা আগামীতে আরো বেশি করে বিস্তারিতভাবে আলোচনা করব। আর একটি বিষয় যেটা ডক্টর মুজিবুর রহমান হাওলাদার স্যার বললেন, যে আমাদের সবাইকে দায় নিতে হবে, অর্থাৎ আমাদের এই যে বাস্তবায়নকারী সংস্থাসমূহকে যদি আমরা কাজে লাগাতে চাই, তাহলেও আমাদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। অর্থাৎ মন্ত্রণালয় থেকে শুরু করে একেবারে অববাহিকার মানুষ, মিডিয়া, সিভিল সোসাইটি, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, অন্যান্য বাস্তবায়নকারী সংস্থা, সবার মধ্যে একটা স্মার্ট পার্টনারশিপ তৈরি করতে হবে। যদি আমরা এই পার্টনারশিপটা তৈরি করতে পারি, তাহলেই কিন্তু বাস্তবায়নকারী সংস্থাগুলো আর তাদের কাজ এড়িয়ে যেতে পারবে না। এর জন্য আমাদের দায়টা বেশি, আমাদেরও আরো বেশি সক্রিয় হতে হবে। তাই আজকে যারা আমাদের এই আয়োজনে অংশ নিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছেন, ক্লাইমেট চ্যানেলকে সমৃদ্ধ করেছেন, ডক্টর মুজিবুর রহমান হাওলাদার স্যার এবং প্রফেসর ডক্টর মঞ্জুর কিবরিয়া স্যার, মোহাম্মদ এজাজ ভাই এবং লিয়াকত চৌধুরী ভাই, আপনাদের সবাইকে ক্লাইমেট চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা এবং প্রণতি জানাচ্ছি। জি স্যার। মনির, একটি কথা আমি একটু স্মরণ করে দিতে চাই এক লাইনে, সেটি হলো যে আপনি এইটি কিন্তু আইপিসিসির যে রিপোর্ট সায়েন্টিস্টরা যেটা করেছিলেন, সেই রিপোর্টের একটা অংশ দেখবেন তারা বলেছিলেন যে বিগ কোম্পানিজ অফ দি ওয়ার্ল্ড, সেই কোম্পানিগুলো কিন্তু মানে আইপিসিসির সায়েন্টিস্টরা যেভাবে বলেছেন যে পরিবেশের উপরে যেটা, সেইটির বিরোধিতা করে তারা কিন্তু অন্যরকম স্লোগান করে উল্টো মোটিভেশনের একটি ব্যাপার কিন্তু বিশ্বব্যাপীও এইটি চলছে, যাতে করে তাদের যে কর্মকাণ্ড, কমার্শিয়াল অ্যাটিটিউড, কর্ডনি অ্যাটিটিউড, এটি যাতে আরো প্রসার লাভ করতে পারে। সো সেই এবং এই যে একটা উদ্যোগ ক্লাইমেট চেঞ্জের মানে স্টেট গুলো, সেটাকে যাতে একটু পিছিয়ে দিতে পারে, অর্থাৎ একটা ভুল বুঝাবুঝির ব্যাপারটা সেই জায়গাটা হয়েছিল। আপনি দেখবেন ঠিক বাংলাদেশের পক্ষে কিন্তু আমাদের এই কথাটা মনে রাখতে হবে, যেভাবে আমরা সবাই মিলে, এই সরকার মিলে মাননীয় প্রধানমন্ত্রীর যে মানে নির্দেশনা এবং যে উন্নয়নের নামে নদ নদী খাল বিল আমরা কিছুই ধ্বংস করতে পারবো না, আমাদের মানে নদ নদীর উন্নয়নকে আমাদের প্রাধান্য দিতে হবে। সেই জায়গায় কিন্তু একটা বলিষ্ঠ যারা একটা গ্রুপ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা বিজনেসম্যান এবং তারা অন্য যে কোনো মানে কি বলে আমাদের গোত্রের বর্ণের মানুষ হতে পারে, দলমত নির্বিশেষে আমি বলছি, শক্তিশালী একটা গ্রুপ আছে, তারা উল্টো ভাবে ক্যাম্পেইন করছে এবং উল্টো বোঝানোর চেষ্টা করছে প্রশাসনকে, এবং তারা এই ঠিক একইভাবে যাতে করে এই যে নদী সম্পদ, এই প্রাকৃতিক সম্পদ, এইটির যে কর্মকাণ্ডগুলো, জনসচেতনতার যে এই যে আপনাদের ক্যাম্পেইন, এইটাকে এর গতিকে আরো স্লো করে দেয়, তারই একটা ফল কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি। এবং সেগুলো কিন্তু স্টেট মেশিনারি থেকে শুরু করে গভর্নমেন্ট মেশিনারি, গভর্নেন্স সিস্টেম, রিভার গভর্নেন্স সিস্টেমের উপরে কিন্তু সেইটি একেবারে চেপে আছে।
ফলে সেইটি অ্যানালাইসিস করে আমাদের কিন্তু সজাগ দৃষ্টিতে তারা আরো বেশি অ্যাওয়ারনেস বিল্ডিং, এই যে নদী সম্পদ, প্রাকৃতিক সম্পদ, এইটির যে কর্মকাণ্ডগুলো, জনসচেতনতার যে এই যে আপনাদের ক্যাম্পেইন, এইটাকে এর গতিকে আরো স্লো করে দেয়। তারই একটা ফল কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি, এবং সেগুলো কিন্তু স্টেট মেশিনারি থেকে শুরু করে গভর্নমেন্ট মেশিনারি, গভর্নেন্স সিস্টেম, রিভার গভর্নেন্স সিস্টেমের উপরে কিন্তু সেইটি একেবারে চেপে আছে। ফলে সেইটি অ্যানালাইসিস করে আমাদের কিন্তু সজাগ দৃষ্টিতে নিয়ে আরো বেশি অ্যাওয়ারনেস বিল্ডিং এর কাজ করতে হবে। জি জি, এর জন্য ক্লাইমেট চ্যানেল এর জন্য মানে এই কাজ করে যাবে আশা করছি, এবং আপনারা পাশে থাকবেন। প্রিয় নদীপ্রেমী বন্ধুগণ, আপনারা এতক্ষণ দেখলেন এবং আমাদের সাথেই থাকবেন, ক্লাইমেট চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো বিদায়, আবারও দেখা হবে অন্য কোনো পর্বে এবং অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই করোনাকালীন সময়ে সাবধানে থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। পারস্পরিক দোয়া। থ্যাংক ইউ।